হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণ অধ্যায়। তো আমরা আমাদের আজকের এই ক্লাসে আমাদের ভবিষ্যতে অর্থাৎ আগামীকাল থেকে যে আমাদের কোর্স শুরু হচ্ছে, এই কোর্সে আমরা আসলে কিভাবে পড়ব এবং কীরকম করে কনসেপ্ট ক্লিয়ার করব, এই অনুযায়ী কীভাবে আমরা প্রায়োগিক ব্যাপার স্যাপার আমাদের সামনে আসবে, সব কিছু হচ্ছে আমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দিব। ঠিক আছে? সো আমরা আমাদের ক্লাসের ক্ষেত্রে যেই ব্যাপারটা সাধারণত করে থাকি যে একদম প্রথমে হচ্ছে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে থাকি। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো হচ্ছে আমরা প্রথমে ক্লিয়ার করে থাকি। দ্বিতীয় যেই কাজটা করি সেই কাজটা হচ্ছে যে এইখান থেকে গুরুত্বপূর্ণ যেই লাইনগুলো আছে বা গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমাদেরকে প্রোভাইড করে থাকি। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্রাইটেরিয়া একটা ক্লাস সম্পূর্ণ করতে। এবং 3 নাম্বারে হচ্ছে যে আমরা আমাদের যেই ক্লাসটা করেছি কিংবা হচ্ছে যেই ক্লাসটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এটার একটা সারসংক্ষেপ বা হচ্ছে একটা ওভারভিউ আমরা হচ্ছে একদম শেষে দিই। সাধারণত ওভারভিউ হয় প্রথমে, বাট আমরা হচ্ছে একদম শেষে দিই। এবং 4 নাম্বার যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রায়োগিক যেই দিকটা আর কি। প্রায়োগিক দিক কোনটা, যেটা হচ্ছে আমরা এখানে এমসিকিউ কিংবা হচ্ছে আমাদের প্র্যাকটিস যেই ব্যাপারটা আছে এটা হচ্ছে আমরা এখানে করে থাকি। ঠিক আছে? সো এই 4টা ওয়েতে আমরা হচ্ছে এখন থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস করব এবং আশা করি এই 4টা ওয়েতে যাওয়ার পর তোমার আসলে ওই অধ্যায় নিয়ে বাকি কিছুই থাকবে না। আচ্ছা, সো পরিপাক এবং শোষণের একদম প্রথমে আমরা একটু চলে যাই। একদম প্রথমে আমাদের যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আসলে পরিপাক প্রক্রিয়াটা কী। হ্যাঁ, আচ্ছা, না তোমাদের ক্ষেত্রে কোনো মার্ক কখনোই কাটা যাবে না। ঠিক আছে? সেকেন্ড টাইমার বলো, থার্ড টাইমার বলো, কোনো মার্ক কাটা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ফ্রি ক্লাস রোজ হবে তো? না, এটা হচ্ছে আমাদের আজকেই পর্যন্ত, কারণ আগামীকাল থেকে তোমাদের ফুল কোর্স শুরু হয়ে যাবে। তো ফুল কোর্স হলে আমাদের ওইখানে প্রোভাইড করতে গিয়ে আসলে এটা আলাদা করে ফ্রি ক্লাসে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া যাবে না। এই কারণে আপাতত আমাদের ফ্রি ক্লাস আজকেই শেষ। ঠিক আছে? সাউন্ড চলে আসছে আপু? সাউন্ড চলে আসছে? আচ্ছা, সো আমরা একটু পরিপাক প্রক্রিয়াটা শুরু করার আগে তোমাদের জাস্ট একটা ছোট্ট গ্লিমস দিব যে আসলে পরিপাক প্রক্রিয়া ব্যাপারটা কি। পরিপাক হচ্ছে, মনে করো তুমি একটা সিঙ্গারা খেয়েছো। ঠিক আছে? মনে করো তুমি একটা সিঙ্গারা কিংবা সন্ধ্যাবেলা তুমি একটা পুরি খেয়েছো। হ্যাঁ, তো এখন এই পুরিটা তুমি হচ্ছে তোমার মুখগহ্বর থেকে গ্রহণ করছো। মুখগহ্বর থেকে গ্রহণ করে এটা তোমার হচ্ছে গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে পৌঁছে গেছে। ঠিক আছে? গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে পৌঁছে গেছে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, আমার গ্যাস্ট্রিক বা পাকস্থলী বেশ ভালো, খুব দ্রুতই হচ্ছে সেখানে পৌঁছে গেছে। তাহলে এটা লিখলাম যে আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে। হ্যাঁ, আচ্ছা, পাকস্থলীতে পৌঁছে গেল। এখন এই যে পাকস্থলীতে পৌঁছে গেল, পাকস্থলীতে যাওয়ার পর এই খাদ্যটা কোথায় যাবে? এই যে খাদ্যটা গ্রহণ করলাম, এই খাদ্যটা আসলে কোথায় যাবে? এই খাদ্যটা আমাদের চলে যাবে আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে। কোথায় চলে যাবে? আমাদের রক্তনালীতে। অর্থাৎ এইটার থেকে যে খাদ্য সার আমরা পেয়েছি সেই খাদ্য সার আমাদের চলে যাবে রক্তনালীতে। এবং সেখান থেকে আমরা জানি আমাদের দেহের গঠনমূলক এবং কার্যকরী একক হচ্ছে কোষ। সেই কোষের কাছে চলে যাবে আমাদের খাদ্য সার। ঠিক আছে? এই যে আমাদের কোষ। তাহলে এই যে পুরা প্রসিডিউরটা, এই পুরা প্রসিডিউরের মধ্যে আমাদের 3টা জিনিস আছে। এই পুরা প্রসিডিউরের মধ্যে আমাদের 3টা জিনিস আছে। তো প্রথমে তুমি যখন সিঙ্গারাটা গলাধকরণ করেছো কিংবা মুখগহ্বরের মাধ্যমে মুখে নিয়েছো, তখন এই জিনিসটা আমাদের গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে পৌঁছেইছে যেই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে পরিপাক। কি বলি? পরিপাক। অর্থাৎ জিনিসটা পরিপাক হয়েছে বিধায় বা পরিপাক হওয়ার জন্যই হচ্ছে আমাদের কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে গিয়ে পৌঁছেছে। পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রিক বা পাকস্থলী থেকে এই জিনিসটা যে রক্তনালীতে গেল, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে শোষণ। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে শোষণ। তুমি দেখবা যে আমাদের অধ্যায়টার নামই কিন্তু এটা, যে পরিপাক এবং শোষণ। ওকে, আচ্ছা, তাহলে রক্তনালীতে গেল, এটাকে আমরা বলতেছি শোষণ। পরবর্তীতে আমাদের এই রক্তনালী থেকে জিনিসটা যে কোষে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে আত্তীকরণ। কেন আত্তীকরণ বলি জানো? কারণ হচ্ছে এই কোষে যখন পৌঁছায় তখন আসলে আমাদের এখানে এটিপি বা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এটিপি হচ্ছে শক্তির আমাদের জৈব মুদ্রা বা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। সো এই এটিপি জিনিসটা হচ্ছে এখানে আমাদের কাজে লাগে বা এখানে উৎপন্ন হয়, এই কারণে এটাকে আমরা বলতেছি কি? আত্তীকরণ। ওকে, সো এই হচ্ছে একদম শর্ট একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া হচ্ছে তুমি এখন পড়াশোনা করতে যাবা। সো আমাদের এই অংশটুকু লাগে না এই অধ্যায়ে, বাট এই যে খাদ্যটা তুমি গ্রহণ করলা সেটা পরিপাক হয়ে পাকস্থলীতে পৌঁছালো, পাকস্থলী থেকে রক্তনালীতে গেল শোষণ হওয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটুকু আমাদের হচ্ছে পুরো অধ্যায়টায় আমরা দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই পরিপাক প্রক্রিয়াটা 2টা ওয়েতে হয়। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা আমরা দেখতেই পাচ্ছি যে যান্ত্রিক পরিপাক অর্থাৎ এখানে মেশিনারিজ ওয়েতে কাজ করে, আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। এখন রাসায়নিক পরিপাক কি? রাসায়নিক কথাটা শুনলেই তোমার কিন্তু মাথায় আসে যে এনজাইমস, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে তোমার প্রোটিন। ঠিক আছে? এনজাইম, প্রোটিন, তারপরে হচ্ছে হরমোন, এইসব কথাবার্তা তোমার কিন্তু মাথায় আসে। তো এই সব জিনিসপত্র দিয়েই আমাদের পরিপাক প্রসিডিওর যেটা হয়, এটাকেই আমরা বলতেছি রাসায়নিক পরিপাক। এখন তোমরা একটু আমার সাথে বলো তো যে পরিপাক কথাটার আসলে অর্থ কী? ঠিক আছে? এই যে মানে কি? পরিমাণে হচ্ছে প্রস্তুত করা। ঠিক আছে? পরিমাণে কি? প্রস্তুত করা। ঠিক আছে?
পরিমাণে হচ্ছে প্রস্তুত করা। আর এই যে পাক, এই পাক মানে হচ্ছে আমরা নিশ্চয়ই কি বলে এটাকে, বরিশাল কিংবা নোয়াখালীর মানুষজন জানি যে পাক মানে কি, পাক মানে হচ্ছে রান্না করা বা খাবার, মানে খাবারটাকে কি করতে পারি আমরা, খাবারটা হচ্ছে যে তৈরি করার যেই ওয়েটা বা প্রসিডিও সেটাকে আমরা বলি হচ্ছে পাক। তো এটাকে আমরা হচ্ছে সহজ ভাষায় বলতে পারি যে রান্না করা, ঠিক আছে, রান্না করা। তার মানে হচ্ছে তুমি যে খাবারটা গ্রহণ করলা, এই খাবারটা তো তুমি রান্না করেই গ্রহণ করছো, কিন্তু এটা তো তোমার শরীর বুঝবে না, এটা কি তোমার শরীর বুঝবে না। তো শরীর বোঝার জন্য যে আমরা যেই ওয়েতে খাবারটাকে রান্না করি বা যেই প্রস্তুত করার মাধ্যমে আমাদের শরীরের জন্য যে প্রস্তুত করার জন্য যেই ওয়েতে রান্না করি সেটাই হচ্ছে আমাদের পরিপাক, ঠিক আছে। আচ্ছা, এটুকু কেন বললাম, কারণ হচ্ছে আমরা যদি একটু আমাদের যে পরিপাক প্রক্রিয়াটার সংজ্ঞাটা দেখতে চাই, এখন তুমি বলতে পারো ভাই আমাদের সংজ্ঞা কেন প্রয়োজন হবে, কারণ অনেক সময় আমাদের এমসিকিউতে মানে এমনভাবে দিয়ে দেয় যে তুমি আসলে পরিপাক প্রক্রিয়াটা সহজ, কিন্তু ইনকেস যদি এরকম দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি তো বিপদে পড়ে যাবা, এজন্য আমরা এই কথাটা বলতেছি। দেখো, পরিপাক প্রক্রিয়ার আগে তুমি যখন খাদ্যটা গ্রহণ করো তখন তোমার খাদ্যটা থাকে হচ্ছে জটিল। কীরকম থাকে? জটিল থাকে, হ্যাঁ। মানে হচ্ছে এটার মধ্যে তুমি মনে করো একটা সিঙ্গারা খেয়েছো, তুমি কিন্তু জানো না যে তোমার এই সিঙ্গারার মধ্যে কোথায় শর্করা আছে, কোথায় আমিষ আছে, কিংবা কোথায় স্নেহ আছে। সো এই অবস্থায় খাদ্যটা থাকে জটিল এবং সেটা কিন্তু তোমার দেহের জন্য কি অদ্রবণীয়, দেহের জন্য হচ্ছে অদ্রবণীয়, হ্যাঁ, দেহের জন্য অদ্রবণীয়, ঠিক আছে। এবং অদ্রবণীয় হওয়া মানে কি বলো তো? অদ্রবণীয় হওয়া মানে সেটা হচ্ছে অশোষণযোগ্য, ঠিক আছে, অশোষণযোগ্য, ঠিক আছে, অশোষণযোগ্য। এবং একই সাথে এটা কিন্তু একটা কঠিন, ঠিক আছে। জটিল হলে সেটা কি অবশ্যই কঠিন একটা জিনিস, যেটা তোমার শরীর গ্রহণ করতে পারবে না। কিন্তু তুমি যখন এই রাসায়নিক পরিপাকের মাধ্যমে কিংবা যান্ত্রিক পরিপাকের মাধ্যমে, যান্ত্রিক পরিপাক কিংবা রাসায়নিক পরিপাকের মাধ্যমে এই প্রসিডিউরটা সম্পন্ন করবা, তখন আমাদের আসলে এখানে কাজ করবে, যেমন হচ্ছে এনজাইম কাজ করবে, তারপরে তোমার হচ্ছে প্রোটিন কাজ করবে, তারপরে হচ্ছে হরমোন কাজ করবে, এরকম অনেক কিছু একত্রে কাজ করার পরে যে জিনিসটা সৃষ্টি করবে বা যে জিনিসটা তোমার শরীরের জন্য, তোমার শরীর যেটা গ্রহণ করতে পারবে। ওয়ালাইকুম আসসালাম, আমাদের জিকে ভাই কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে আমাদের সাথে, তাকে কিন্তু খুব দ্রুতই তোমরা হচ্ছে আমাদের যে ফুল কোর্স আছে যেটা তোমাদের সামনে চলে আসছে সেখানে দেখতে পাবা ইনশাল্লাহ। সো ভাইয়ের ক্লাস করতে হলে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, তো এই এনজাইম, প্রোটিন এবং হরমোনকে ব্যবহার করে আমরা এই জটিলটাকে কি করবো বলো তো? তোমার জটিল প্রিপারেশনটাকে আমরা যেমন সরল করতেছি বা সহজ করতেছি, সেই ওয়েতে আমাদের পরিপাক করার পরে আমাদের খাদ্যটা কি হবে? আমাদের খাদ্যটা হয়ে যাবে সরল, ঠিক আছে। আমাদের খাদ্যটা কি হয়ে যাবে? সরল। আবার মনে করো এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে অদ্রবণীয়, এটা হয়ে যাবে দ্রবণীয়। তুমি কি এখন থেকে দ্রবণীয়, তোমার শরীর মানে দ্রবণ হবে, তোমার শরীরে দ্রবণীয় হবে। 3 নাম্বারটা কি? এতক্ষণ পর্যন্ত ছিল অশোষণযোগ্য, কিন্তু যখনই তুমি খাদ্যটা পরিপাক করে ফেলছো তোমার শরীরের বিভিন্ন এনজাইম, প্রোটিন, হরমোন দ্বারা, তখন সেটা হয়ে যাবে শোষণযোগ্য। এবং সবার শেষে যেই কথাটা আছে যে কঠিন, এটা হয়ে যাবে কি বলো তো? এটা হয়ে যাবে তোমার প্রস্তুতির মতোই সহজ বা হচ্ছে সরল। সহজ বা হচ্ছে তোমার এটাকে কি বলতে পারি? হ্যাঁ, সহজই বলতে পারি, ঠিক আছে। সহজ বলতে যে এগুলো আসলে এই 3টা কাজ সহজ হয়ে যাবে এমন কিছু, ঠিক আছে। সহজের থেকে আমি আই গেস নরম কথাটা বেশি ভালো, নরম, ঠিক আছে। সো এই যে প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে পরিপাক। আই গেস তোমাদের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার যে আসলে পরিপাক জিনিসটা কি। সো পরিপাক প্রক্রিয়া, এটা নিয়েই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। এবং এই ক্লাসটাই বা এই যে আমাদের কি বলতে পারি যে পরিপাক প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া এবং হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, এই যে 2টা ওয়েতে আমাদের পরিপাক প্রক্রিয়াটা হবে, এটার যে আলটিমেট সারসংক্ষেপ সেটা হচ্ছে আমি তোমাকে এখানে দেখাই দিলাম যে এনজাইম, প্রোটিন এবং হরমোন ব্যবহার করে বা রাসায়নিক ব্যবহার করে আমাদের জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য এবং কঠিন খাদ্যবস্তুকে সরল, দ্রবণীয়, শোষণযোগ্য এবং নরম খাদ্যবস্তুতে পরিণত করাই হচ্ছে আমাদের কি পরিপাক প্রক্রিয়া। আই গেস ব্যাপারটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আমাদের সামনে অগ্রসর হব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের মানব পৌষ্টিকতন্ত্র আসলে কি কি অবস্থান করতেছে। আমাদের মানব পৌষ্টিকতন্ত্র 2টা অংশ নিয়ে গঠিত। কি কি অংশ? একটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এখন পৌষ্টিক নালীর মধ্যে আমাদের বেশ কিছু জিনিস আছে। আমাদের একদম এই যে মুখগহ্বর থেকে একদম পায়ু পর্যন্ত আমাদের বেশ কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোতে আমাদের খাদ্যটা হচ্ছে বিভিন্ন সময় অবস্থান করে। এবং আমাদের যে পৌষ্টিক গ্রন্থি, তুমি জানো যে গ্রন্থি দেখলেই বুঝবা যে সেখান থেকে কোনো না কোনো রস নিঃসৃত হয়, কোনো না কোনো কি রস নিঃসৃত হয়, ঠিক আছে, বা কোনো না কোনো সিক্রেশন হয়। সিক্রেশন মানে কি? সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ। সিক্রেশন মানে কি? ক্ষরণ। এক সেকেন্ড দাঁড়াও। সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ। এই যে দেখো, রস বা হচ্ছে সিক্রেশন। আচ্ছা, সো এখন এই যে সিক্রেশন হলো বা হচ্ছে তোমার রসক্ষরিত হলো, এটা কি? এটা হচ্ছে আমাদের এই জায়গাগুলো থেকে হয়ে থাকে।
তাহলে আমাদের পরিপাক নালীর কাজটা কি? পরিপাক নালীর কাজটা হচ্ছে খাদ্য যেখানে অবস্থান করতেছে বা খাদ্য যেখানে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে, আর গ্রন্থির কাজ হচ্ছে তোমাকে রস নিঃসরণ করা, যেই রসগুলো দিয়ে আমাদের এখানে থাকা খাদ্যবস্তুগুলা পরিপাক হতে থাকবে। দেখো আমাদের একদম প্রথমে কে আছে বলো তো? একদম প্রথমে আছে হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র কোনটা? এই যে ঠোঁট দ্বারা আবৃত যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে মুখছিদ্র। তো এখানে তুমি একটা খাবার গ্রহণ করলে, ঠিক আছে, এটা হচ্ছে বিএসসিদের ক্লাস। দেখো খাবারটা তুমি গ্রহণ করলে, এটা ছাড়া তো তুমি খাবারটা নিতে পারবে না, নাক দিয়ে তুমি হচ্ছে নিতে পারবে না, নিতে পারবা যদি হচ্ছে সেটা তুমি নাকের পাইপ দিয়ে খাও, ওটা ভিন্ন ব্যাপার। বাট মুখগহ্বর থেকে তুমি হচ্ছে মুখছিদ্র দিয়ে খাদ্যটা তুমি গ্রহণ করলা, সেটা গিয়ে পৌঁছালো তোমার মুখবিবরে। এখন এই মুখবিবরের মধ্যে আবার আমাদের তিনটা জিনিস আছে। মুখবিবরের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে। মুখবিবর কোনটা? যেটা হচ্ছে হা করলে আমরা দেখতে পাই। সো হা করলে আমরা কিন্তু তিনটা জিনিস দেখতে পাই, ঠিক আছে? হা করলে আমরা হচ্ছে তিনটা জিনিস দেখতে পাই। তো আমার সাথে বলো তিনটা জিনিস কি কি? একদম প্রথমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জিহ্বা, ঠিক আছে? একদম প্রথমে যে জিনিসটা দেখতে পাই সেই জিনিসটা হচ্ছে জিহ্বা। 2 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কি? দাঁত, ঠিক আছে? 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে দাঁত। এবং 3 নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাই না বাট ফিল করতে পারি সেটা হচ্ছে আমাদের লালা, ঠিক না? সেটা কি? আমাদের লালা। না, দেখতেই তো পাই। এটা হচ্ছে আমাদের জিহ্বা বা হচ্ছে আমাদের মুখ কি অলওয়েজ ভিজা ভিজা থাকে না? এটা কিসের কারণে হয়? অবশ্যই লালার কারণে হয়। আচ্ছা, সো এই যে জিহ্বা, দাঁত এবং লালা, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মুখবিবরে দেখতে পাই। এবং এই যে দুইজন, জিহ্বা এবং দাঁত, এই দুইজন হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাকে সাহায্য করে, আর লালা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাকে সাহায্য করে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। তোমাদের আসলে আলটিমেটলি এখন যান্ত্রিক পরিপাক কি, রাসায়নিক পরিপাক কি ডিপে বুঝতে হবে না, জাস্ট বোঝো যে যান্ত্রিক পরিপাক হচ্ছে আমরা যদি কোনো মানে এই অঙ্গ ব্যবহার করে, মানে হচ্ছে পৌষ্টিক নালীর কোনো একটা অংশ ব্যবহার করে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে সেটা যান্ত্রিক পরিপাক, আর গ্রন্থি ব্যবহার করে যদি ভাঙি সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এতটুকু বুঝলেই তোমরা হচ্ছে একদম খুব ভালো মতোই ব্যাপারটা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বিএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা করতে পারবো কি? হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল মুখবিবর, জিহ্বা, দাঁত এবং লালা। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আমাদের গলবিল। সো তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এগুলার যেই বাংলা নামটা আছে, এই বাংলা নামটার সাথে সাথে এটার ইংরেজি নামটাও মনে রাখা। সো এরপরে আসবে হচ্ছে ফ্যারিংস, ঠিক আছে? গলবিলের ইংরেজি হচ্ছে ফ্যারিংস, NYX, ফ্যারিংস, ঠিক আছে? ফ্যারিংস আসবে। তাহলে আমাদের প্রথমে কি? মুখছিদ্র, সেখান থেকে মুখবিবর, সেখান থেকে গলবিল বা ফ্যারিংস। ওকে, এখন ফ্যারিংস থেকে কোথায় যাবে? ফ্যারিংস থেকে যাবে হচ্ছে আমাদের অন্ননালী বা ইসোফ্যাগাসে, ঠিক আছে? এটাকে আমরা লিখি কেমনে? এই যে ইসোফ্যাগাস। এখন তোমাদের একটা ছোট্ট জিনিস জানা রাখি যে আমাদের এই যে ইসোফ্যাগাস, এই ইসোফ্যাগাস অংশে হচ্ছে আমাদের পেরিস্টালসিস ঘটে। পেরিস্টালসিস ব্যাপারটা কি? পেরিস্টালসিস ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্য যে এই নিচের দিকে নামে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে পেরিস্টালসিস, ঠিক আছে? খুব ডিপে যাব না, কারণ ডিপে গেলে আমাদের অনেক সময় লাগবে, কোনো ব্যাপার না। সো গেল এটা ইসোফ্যাগাস, অন্ননালীর ইংরেজি হচ্ছে ইসোফ্যাগাস, এবং ইসোফ্যাগাসে হচ্ছে আমাদের পেরিস্টালসিস ঘটে। ওকে, তোমার পরীক্ষা যদি আসে যে পেরিস্টালসিস কোথায় ঘটে, পেরিস্টালসিস প্রথমত ঘটে হচ্ছে আমাদের পেরিস্টালসিস, প্রথমত আমাদের পেরিস্টালসিস ঘটে আমাদের এই যে অন্ননালী, তারপরে ঘটে হচ্ছে আমাদের পাকস্থলীতে। বাট আপাতত আমরা জানবো যে পেরিস্টালসিস ঘটে হচ্ছে অন্ননালীতে। ওকে, ডান। এরপরে আসবে হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীকে, পাকস্থলী হচ্ছে আমাদের স্টোমাক, ঠিক আছে? পাকস্থলীকে আমরা কি বলি? স্টোমাক, ঠিক আছে? এখন তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের যে এস্টোমা, ঠিক আছে? এই এস্টোমা শব্দের অর্থ হচ্ছে মুখ, ঠিক আছে? এস্টোমা শব্দের অর্থ কি জানো? মুখ। তো আমাদের পাকস্থলীটা কেমন থাকে বলো তো? এই যে মানে অলওয়েজ হা করে থাকে না, তোমাকে হচ্ছে অলওয়েজ বলে এই যে কিছু একটা খা, কিছু একটা খা। মনে করো তুমি ডায়েটে গেছো, তখনও তোমাকে বলে কি যে কিছু একটা খা, কিছু একটা খা, ঠিক আছে? আচ্ছা, ফারজান, থ্যাংক ইউ। তুমি কি হচ্ছে এবার আমাদের কোর্স থেকে চান্স পেয়েছো? তাইলে একটু জানাও আমাদের, তাহলে যারা আমাদের সাথে ক্লাসটা করতেছে ওরা একটু ইন্সপায়ার হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা কি অলওয়েজ হচ্ছে হা করে থাকতেছে যে কিছু দাও, কিছু দাও, কিছু খাই। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এস্টোমাক, এবং এস্টোমা মানে হচ্ছে মুখ। ওকে, আশা করি হচ্ছে এস্টোমাকের এই যে ব্যাপারটা জেনে তোমাদেরকে ভালো লাগতেছে। আচ্ছা, গেল এটা। এরপরে আসবে হচ্ছে আমাদের অন্ত্র। এখন অন্ত্রের মধ্যে কিন্তু আমাদের দুইটা জিনিস আছে। কি কি জিনিস আছে? একটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, আর একটা হচ্ছে বৃহদন্ত, ঠিক আছে? একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদন্ত। এখন এই ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্তের মধ্যে তোমাদের একটা অনেক সময় অনেকেরই একটু কনফিউশন থাকে যে কেন ক্ষুদ্রান্ত্রকে আমরা ক্ষুদ্রান্ত্র বলতেছি, কেন বৃহদন্তকে আমরা বৃহদন্ত বলতেছি। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে একদম সিম্পল একটা ক্লাস, তো এই কারণে আমরা হচ্ছে যেরকম টপিক আসবে এরকম করেই তোমাদেরকে বলবো, যাতে করে তোমরা হচ্ছে একটু রিল্যাক্স হও, একটু ফ্রি হও। আচ্ছা, তো অনেকেরই প্রশ্ন আছে যে কেন ক্ষুদ্রান্ত্রকে ক্ষুদ্রান্ত্র বলতেছি, যদিও এর যে আয়তন, সেই আয়তন 6 থেকে 7 মিটার, আর আমাদের বৃহদন্তের আয়তন 1 থেকে 1.5 মিটার বা 1.5 মিটার। এটার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলি যে এটার কারণ হচ্ছে, তুমি মনে করো তুমি হচ্ছে তোমার জন্য একটা খাবার রান্না করতেছো, তো খাবার মনে করো তোমার জন্য একার জন্য। সো তুমি একটা ছোট পাতিল নিলা, আবার হচ্ছে তুমি একটা বড় পাতিল নিলা, হ্যাঁ? সো বড় পাতিল নিলে
সেই জিনিসটা হচ্ছে বেশি সময় নেবে নাকি ছোট পাতিলে বেশি বেশি সময় নেবে, ঠিক আছে? অবশ্যই আমাদের কিন্তু এই বড় পাতিলটা বেশি সময় নেবে। সো এ কারণে তুমি যদি হচ্ছে ছোট একটা জায়গায় তোমার জন্য রান্না করো, খুব দ্রুত হচ্ছে সেটা সিদ্ধ হয়ে যাবে বা খুব দ্রুত সেটা হচ্ছে রান্না হয়ে যাবে, কিন্তু বড় পাতিল নিলে সেটা কিন্তু কি পসিবল হবে না। তো আমাদের এই যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশে সর্বাধিক শোষণ ঘটে, ঠিক আছে? জেজুনাম অংশে সর্বাধিক শোষণ ঘটে, এটা একটু মাথায় রাখো যে এখানে হচ্ছে সর্বাধিক শোষণ ঘটে, ঠিক আছে? তো এই যে শোষণ ঘটার জন্য বা হচ্ছে আমাদের শরীর অ্যাবজর্ভ করার জন্য আমাদের ক্ষুদ্রান্ত্রটাকে হতে হয় খুবই সরু, ঠিক আছে? তো ক্ষুদ্রান্ত্রের যেই অংশটা আছে এগুলো হয় খুব সরু, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্রান্ত্র, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত্রের ব্যাস কম। আমরা ব্যাসের ভিত্তিতে দৈর্ঘ্যের ভিত্তি না, আমরা ব্যাসের ভিত্তিতে ক্ষুদ্রান্ত্রকে ক্ষুদ্রান্ত্র বলি আর বৃহদন্তকে বৃহদন্ত বলি, ঠিক আছে? কারণ ব্যাসের ভিত্তিতে ক্ষুদ্রান্ত্রের যে অংশগুলো আছে সেগুলো খুবই সরু আর বৃহদন্তের ব্যাসটা খুব বড়। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে ভাইয়া বৃহদন্তের ব্যাস কেন বড় হয়? কারণ তুমি মনে করো সারাদিন খাবার দাবার খেয়েছো, এখন খাবার দাবার খাওয়ার পরে এটা যদি তোমার কোথাও একটা গিয়ে জমা না থাকে শরীরের, তাহলে কি হবে? তোমাকে যেখান থেকে খাচ্ছ আবার ওখানে কি জিনিসটাকে বের করে দিতে হবে যদি জমা না থাকে। সো আমাদের এই যে বৃহদন্ত এটা হচ্ছে একটা ডাস্টবিনের মতো কাজ করে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখন ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, সো এখন কি হয়, এখন আমাদের এই যে বৃহদন্ত আছে এই বৃহদন্তের জায়গাটা বা ব্যাসটা যেহেতু বড়, এ কারণে কি হয় এখানে আমাদের খাদ্যগুলা এসে অনেকক্ষণ ধরে জমা থাকতে পারে। এইটুকু কারণেই আমরা হচ্ছে ক্ষুদ্রান্ত্রকে ক্ষুদ্রান্ত্র বলি এবং বৃহদন্তকে বৃহদন্ত বলি, জাস্ট ইন কেস অফ ব্যাস, ঠিক আছে? আচ্ছা গেল। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্তের প্রকারভেদ। ক্ষুদ্রান্ত্রের প্রকারভেদ দেখো, ডিওডেনামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার আকৃতি বা হচ্ছে এটার যে ধরন এটা হচ্ছে অনেকটা ইউ শেপ, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা কি ইউ শেপ, এটা একটা মনে রাখার ব্যাপার। তারপরে হচ্ছে এই যে জেজুনামের ব্যাপারটা মনে রাখবা যে এখানে সর্বাধিক শোষণ ঘটে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে কি সর্বাধিক শোষণ ঘটে, কেন সর্বাধিক শোষণ ঘটে আমি তোমাকে পরে বলতেছি। এবং আরেকটা হচ্ছে ইলিয়াম। সো ক্ষুদ্রান্তের এই তিনটা ভাগ আমরা কিভাবে মনে রাখতে পারি বলো তো? এই তিনটা ভাগ আমরা মনে রাখতে পারি যে ডিজে ইলিয়াসকে দিয়ে, ঠিক আছে? ডিজে ইলিয়াসকে দিয়ে, যে ডিজে ইলিয়াস কোথায় গেছে? ডিজে ইলিয়াস মনে করো ক্ষুদ্রান্তে গেছে ডিজে করতে, ঠিক আছে? সো ওকে দিয়ে মনে রাখবো ডি ফর ডিওডেনাম, জে ফর জেজুনাম এবং তারপরে হচ্ছে ইলিয়াতে কি ইলিয়াম। এতটুকু দিয়ে আমাদের মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের খুব বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এইখান থেকেই বেশি হয়ে থাকে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বৃহদন্তে হচ্ছে তিনটা অংশ, কি কি? সিকাম, এবং তোমরা হচ্ছে অনেক সময় দেখবা যে ওই যে অ্যাপেন্ডিক্সের কথা যেটা বলে সেই অ্যাপেন্ডিক্সটা কিন্তু আমাদের কোথায় অবস্থান করে? এই সিকামে অবস্থান করে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স। দেখো এই জিনিসটা যখন আমরা পেইড ব্যাচে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব তখন তোমাদের আমি বলবো যে তোমরা হচ্ছে এটা প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নেওয়ার পরে আমি যখন তোমাদের তো আবার এই ক্লাসটা হবে সেটা আরও বড় পরিসরে, সো তখন কি হবে? তখন হচ্ছে তোমরা এরকম করে যে ব্যাপারগুলো লিখে দিব প্রত্যেকটা লিখে রাখবা, কারণ একটা সিঙ্গেল এমসিকিউ আমরা ছাড়বো না। এবছর আমরা হচ্ছে দেখা গেছে কি যে 2টা এমসিকিউতে আমরা শর্ট পড়ছি। কেন শর্ট পড়ছি? কারণ হচ্ছে আমাদের ওই যে কিছু জায়গায় উদাহরণ এবং হচ্ছে কিছু জায়গায় হচ্ছে লাইন মিস গেছে, ঠিক আছে? সো ওই লাইনগুলোও হচ্ছে এবার আমরা মিস করব না। এজন্য হচ্ছে আমরা চেষ্টা করব যে একদম পাই টু পাই সব মানে মনে রাখার পরের বিষয়, মানে টাচ যেন হয়। ওকে আচ্ছা, সিকাম গেল, কোলন গেল। কোলন মধ্যে আবার 4টা ভাগ আছে, 4টা ভাগ আমাদের প্রয়োজন নাই। তারপর আমরা একবার বলি যে এটা হচ্ছে ঊর্ধ্বগামী, তারপরে হচ্ছে অনুপ্রস্থ, তারপরে হচ্ছে নিম্নগামী, তারপরে হচ্ছে সিগময়েড, এরকম একটা, হ্যাঁ আচ্ছা এরকম একটা থাকে আমাদের, ভাগ থাকে। এই 4টা ভাগে হচ্ছে আমাদের অবস্থান করে, ঠিক আছে? এবং সবার শেষে হচ্ছে মলাশয় এসেই হচ্ছে আমাদের খাদ্যগুলা বা খাদ্যসারগুলা, সরি খাদ্যসার না, মানে হচ্ছে রাফেজযুক্ত খাবারগুলো হচ্ছে এখানে এসে জমা হয় এবং সবার শেষে পায়ুর মাধ্যমে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়ে যায়। সো এই ব্যাপারটুকুই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী বা পৌষ্টিক নালীর অংশ। এই পৌষ্টিক নালীর যে আমরা মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত আসলাম কিভাবে? এটা আসার জন্য যে জিনিসটা হেল্প করে সেটাই হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি, সেটাই কি আমাদের পৌষ্টিক গ্রন্থি। তাহলে পৌষ্টিক গ্রন্থি কিভাবে কাজ করে? হ্যাঁ এটা হচ্ছে বিএসসিদের ক্লাস। পৌষ্টিক গ্রন্থি কিভাবে কাজ করে? এই যে দেখো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা, ঠিক আছে? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা কি করে? তুমি যখন খাবারটা মুখে গ্রহণ করো, মুখে গ্রহণ করার সাথে সাথে তোমার খাদ্যটাকে ওয়েলকাম জানায়। কিভাবে ওয়েলকাম জানায়? সাথে সাথে তোমাকে হচ্ছে, দাঁড়াও একটু অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, সাথে সাথে তোমাকে এই লালা নিঃসৃত হয় এবং লালা নিঃসৃত হয়ে খাদ্যগুলোকে নরম করে দেয়। এই গেল লালা গ্রন্থির কাজ, একদম সংক্ষেপে বলতেছি। যকৃৎ দেখো, যকৃতের 2 প্রকার ভূমিকা আছে, একটা হচ্ছে বিপাকীয় ভূমিকা আর একটা হচ্ছে সঞ্চয় ভূমিকা। একটা হচ্ছে বিপাকীয় আর একটা হচ্ছে সঞ্চয়ী। যারা হচ্ছে আজকে ক্লাসটা করতেছো তোমাদেরকে আমি আজকে নোট করতে নিরুৎসাহিত করব, কারণ হচ্ছে আমরা একদম আজকে
ইন টোটাল দেখবো যে আসলে আমরা পড়বো কীভাবে। সো এটা হচ্ছে জাস্ট একটা তোমাদেরকে কি বলতে পারি আমরা, মানে ট্রেইলার দেখাচ্ছি। তো ট্রেইলার দেখার জন্য আমাদের নোট আসলে আপাতত করতে হবে না, যখন আমরা একটু তোমাদের পেইড ব্যাচে দিয়ে দিব প্লাস হচ্ছে এই কি বলে এটাকে পিডিএফটাও দিয়ে দিব, তখন হচ্ছে পড়াটা আরও বেশি ইফেক্টিভ হবে। বাট আজকে তোমরা দেখবা একদম ধীরে সুস্থে দেখবা যে আমরা আসলে পেইড ব্যাচে পড়বো কীভাবে। ওকে, তারপর দেখো বিপাকীয় এবং সঞ্চয় ভূমিকা আছে, এবং এটাও হচ্ছে আমাদের জন্য কি এখান থেকেও হচ্ছে রস নিঃসৃত হয়। সব থেকে যকৃৎ থেকে সৃষ্ট একটা বড় বা হচ্ছে পরিচিত রসের নাম হচ্ছে পিত্তরস, ঠিক আছে। আমরা অনেকেই হচ্ছে ভুল করি যে আমাদের পিত্তরস আসলে পিত্তথলি থেকে তৈরি হয়, কিন্তু আমাদের যকৃৎ থেকে কিন্তু মানে পিত্তরসটা তৈরি হয় যকৃৎ থেকে। তারপর হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় রস থেকে আমাদের এনজাইম নিঃসৃত হয়, অগ্নাশয় রস থেকে আমাদের এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে, অনেকগুলো এনজাইম নিঃসৃত হয়। তারপরে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে আমাদের পাকস্থলিতে বিদ্যমান গ্রন্থি, পাকস্থলিতে বিদ্যমান গ্রন্থি, এবং এখান থেকে নিঃসৃত হয় আমাদের গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, এখান থেকে নিঃসৃত হয় কে গ্যাস্ট্রিক জুস, খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারপরে হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি থেকে যেই জিনিসটা নিঃসৃত হয় তার একটা নাম দিয়েছি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস, ঠিক আছে। সাক্কাস ইন্টেরিকাস কি করে, এটাও হচ্ছে এক ধরনের রস বা হচ্ছে এক ধরনের সিক্রেশন, যেটা হচ্ছে আমাদের এনজাইম নিঃসৃত করে, এবং সেই এনজাইম দিয়ে হচ্ছে আমরা খাদ্য পরিপাক করে থাকি। খুবই সহজ কথাবার্তা আমরা হচ্ছে এখানে দেখে ফেললাম পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির ক্ষেত্রে। ওকে, আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে আমরা সামনে আগাবো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের সেই জিনিস যে জিনিসটা এতক্ষণ ধরে আমরা বর্ণনা করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা সামনে আগাই। দেখো এখানে তোমরা হচ্ছে একটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে যে এই পুরা দৈর্ঘ্যটা, যেমন হচ্ছে আমাদের পৌষ্টিকনালীর সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার, গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার, অন্ননালীর হচ্ছে এটা ডাবল, গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী, ঠিক আছে, গলবিলের ডাবল কে অন্ননালী। আবার দেখো এই যে পাকস্থলী আছে না, পাকস্থলী কি 30.5 থেকে 15.2 মানে 30.5 সেন্টিমিটার হচ্ছে তার দৈর্ঘ্য, সরি এটাকে কি বলে মানে প্রস্থ, আর 15.2 সেন্টিমিটার হচ্ছে তার দৈর্ঘ্য। আবার ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রে দেখো ক্ষুদ্রান্ত্র 8 থেকে 10 মিটার পৌষ্টিকনালীর, ক্ষুদ্রান্ত্রই হচ্ছে 6 থেকে 7 মিটার। এই ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, দেখো আমাদের এই ডিওডেনাম কত 25 সেন্টিমিটার। তুমি একটা জিনিস দেখো, তোমার এই যে আচ্ছা দেখো আমাদের এই যে কোথায় ছিলাম, আমাদের যে অন্ননালী আছে না, এই অন্ননালী থেকে কিন্তু হচ্ছে আমাদের পৌষ্টিক মানে পৌষ্টিকের সরি পাকস্থলীর জায়গাটা শুরু হয়, হ্যাঁ, আবার হচ্ছে এটা ডিওডেনাম থেকে শুরু মানে শেষ হয়। তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু সেম, তার মানে আমাদের হচ্ছে এই মাঝখানের অংশটুকু বাদে এইটুকু আর এইটুকু সেম। দেখছো আল্লাহ হচ্ছে এমনভাবে তোমার শরীরটা করছে যে তুমি হচ্ছে গাণিতিকভাবেও বুঝতে পারবা যে তুমি আসলে কতটা রহমত পাইছো। আচ্ছা যাই হোক, সো আমাদের ডিওডেনাম মানে আমাদের অন্ননালী থেকে শুরু, ডিওডেনাম থেকে শেষ আমাদের পাকস্থলীটুকু, সো দুইটাই হচ্ছে ইকুয়াল। সেটা কত 25 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 25 সেন্টিমিটার। তারপরে হচ্ছে জেজুনাম, জেজুনাম হচ্ছে 2.5 মিটার বা 2.5 মিটার। ইলিয়াম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ অংশের 5/3 যেটা হচ্ছে সাধারণত 6 থেকে 7 মিটার এর মানে 5/3, এটা গুণ ভাগ করে দেখবা কত হয়। এবং সবার শেষ হচ্ছে বৃহদান্ত, এটা হচ্ছে 1.5 মিটার। আচ্ছা, তো এখানে আমাদের ব্যাপারগুলো শেষ, এটা একটু মনে রাখার চেষ্টা করবা ইন কেস যদি চলে আসে এই কারণে, ঠিক আছে। আচ্ছা এটুকু শেষ। তারপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই ধীরে ধীরে। এরপরে হচ্ছে এই জায়গাটা তোমাদের প্রয়োজন হবে যে আমাদের খাদ্য উপাদান যেটা আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সুষম খাদ্য হচ্ছে 6টা উপাদান দিয়ে গঠিত, ঠিক আছে। তো এই 6টা উপাদানের মধ্যে আমাদের প্রথম যে 3টা আছে অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের পরিপাক করতে হয়, তারপরে হচ্ছে এটা শোষণ হয়। বাট বাকি যে 3টা আছে এই 3টা হচ্ছে ডিরেক্ট শোষিত হয়, এটার জন্য কোনো প্রকার ভাঙনের প্রয়োজন হয় না। যেমন ভিটামিন, খনিজ, পানি, এদের কিন্তু ভাঙনের প্রয়োজন হয় না বা পরিপাকের প্রয়োজন হয় না। এরা কি করতে পারে, এরা হচ্ছে ডিরেক্ট আমাদের শোষণ ঘটতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এদের কাজগুলো এখান থেকে একটু দেখবা। যেমন আমাদের হচ্ছে শর্করার কাজ হচ্ছে তাপশক্তি উৎপাদন, তারপরে হচ্ছে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি। তুমি শর্করা কেন খাও, কারণ হচ্ছে তোমার শরীরে শক্তি প্রয়োজন। তুমি কিন্তু কখনো জিরো কার্বস খেয়ে বাঁচতে পারবা না। তুমি হচ্ছে চাইলে স্নেহদ্রব্য না খেয়েও বাঁচতে পারবা, কিন্তু কখনোই তুমি শর্করা না খেয়ে বাঁচতে পারবা না। আবার হচ্ছে আমাদের আমিষ না খেলে তোমার কিন্তু শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু একদম বিনষ্ট হয়ে যাবে। কারণ কি, এটা হচ্ছে আমাদের এনজাইম এবং হরমোন উৎপাদন করে এবং একই সাথে ক্ষয় পূরণ করে। এরপর দেখো আমাদের স্নেহদ্রব্য তাপশক্তি উৎপাদন করে। এটা তাপশক্তি উৎপাদন করে শর্করার থেকে 2 গুণ বেশি। কয় গুণ বেশি, 2 গুণ বেশি। কিন্তু তবুও আমরা হচ্ছে স্নেহদ্রব্য কখনো তাপশক্তি উৎপাদনের জন্য খাই না, আমরা তাপশক্তি উৎপাদনের জন্য শর্করা খেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবং অবশ্যই নিয়ন্ত্রণ করে। আর বাকি যে 3জন আছে এই 3জন হচ্ছে আমরা পরে দেখবো যখন হচ্ছে পড়বো আমরা আমাদের শোষণ অংশটুকু, ঠিক আছে। আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে আমাদের এই যে এনজাইমগুলোর নাম, ঠিক আছে, এনজাইমগুলোর নাম এবং এটা থেকে উৎপন্ন দ্রব্য, এইটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের এই কিছু স্লাইড হচ্ছে তোমাদের জন্য একদম মানে ফরজ, তার মধ্যে এই একটা ফরজ এনজাইম মানে ফরজ স্লাইড, সেটা হচ্ছে যে শর্করার মধ্যে কে কে আছে। দেখো অনেকেই হচ্ছে আমরা বুঝি না যে শর্করার মধ্যে কে আছে। ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো প্রত্যেকটাই কি আমাদের শর্করার আওতাভুক্ত, ঠিক আছে, এগুলো কি আমাদের শর্করার আওতাভুক্ত। এখন
এই যে দেখো আমাদের এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। আমিষ বা প্রোটিন কারা? আমিষ বা প্রোটিন হচ্ছে আমাদের মাছ, মাংস, তারপর হচ্ছে ডিম, ডাল, এগুলো হচ্ছে আমাদের আমিষ বা প্রোটিন। এবং স্নেহদ্রব্যের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারতেছো যেগুলো হচ্ছে লিপিড বা লিপিড জাতীয় পদার্থ, যেমন হচ্ছে তেল, ঘি, মাখন, এগুলো হচ্ছে আমাদের স্নেহদ্রব্য। এখন কথা হচ্ছে এগুলোকে ভাঙার জন্য আমাদের যেই এনজাইমগুলো লাগে সেগুলোকে আমরা হচ্ছে নাম দিই। দেখো এখানে বলছে কি জানো, অ্যামাইলোলাইটিক এনজাইম। এখন তুমি হচ্ছে বলবো যে ভাই আমি এটা মনে রাখতে পারি না, মনে কিভাবে রাখবো? দেখো আমাদের এই লাইটিক কথাটার অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ঠিক আছে? লাইটিক কথাটার অর্থ হচ্ছে বিদীর্ণ করা। সো যারা হচ্ছে বিদীর্ণ করবে তাদেরকে আমরা হচ্ছে লাইটিক বলবো। সো প্রত্যেকটার জন্যই হচ্ছে দেখো এই যে এজন্য লাইটিক আছে, ঠিক আছে, যে লাইটিক, তার মানে আমাদের এই এনজাইমগুলোকে আমরা লাইটিক এনজাইম বলবো। কিন্তু আমাদের শর্করার জন্য কেন অ্যামাইলোলাইটিক বলতেছি? কারণ আমাদের শর্করার 3টা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টার্চ, ঠিক আছে, একটা হচ্ছে স্টার্চ, এবং এই স্টার্চ এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইল, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইল। তার মানে তুমি যখন জানবা যে স্টার্চ হচ্ছে আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট এবং এটার ইংরেজি বা হচ্ছে বায়োলজিক্যাল টার্ম অ্যামাইল, তার মানে অ্যামাইলোলাইটিক হবে তারাই যারা হচ্ছে কি শর্করা বিশ্লেষী এনজাইম। ওকে, এবং এটার উদাহরণ দেখো, টায়ালিন আছে, তারপরে হচ্ছে অ্যামাইলেজ আছে, মল্টেজ আছে। সাধারণত এটার ক্ষেত্রে দেখবো যে বেশিরভাগই হচ্ছে শেষে এএসি আছে, ঠিক আছে। আমাদের কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য বিশ্লেষী বা হচ্ছে খাদ্য বিশ্লেষণ করার জন্য যে এনজাইমগুলো আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে শেষে এএসি আছে, ওই যে অ্যামাইলেজ, তারপর হচ্ছে মল্টেজ, এরকম আরও অনেকগুলো পাবা যেগুলো শেষে এএসি আছে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমিষ। তোমরা জানো যে আমিষের ইংরেজি হচ্ছে বা বায়োলজিক্যাল টার্ম হচ্ছে প্রোটিন, তার মানে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম হবে আমাদের আমিষ। এবং শেষে যদি তুমি দেখো কোনো একটা এনজাইমের ক্ষেত্রে তুমি যদি দেখো বেশিরভাগ ক্ষেত্রেই, আমি কিন্তু বলতেছি যে বেশিরভাগ ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি হচ্ছে দেখবা যে শেষে যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি কি, আমরা প্রোটিওলাইটিক এনজাইম বলতেছি। যেমন পেপসিন, আইএন আছে, তারপর হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। ওকে, আই গেস বুঝতে পারছো। এবং সবার শেষে হচ্ছে লাইপো। এটাকে আমরা কেন লাইপো বলতেছি বলো তো? কারণ হচ্ছে লিপিড থেকে এটাকে বলি হচ্ছে লাইপো। আশা করি তোমাদের আর অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক আর হচ্ছে লাইপোলাইটিকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এটার উদাহরণগুলো দেখো, এটার উদাহরণ খুবই কম, যেমন হচ্ছে আন্ত্রিক লাইপেজ এবং পাকস্থলীয় লাইপেজ, তারপরে হচ্ছে ফসফোলাইপেজ, তারপরে হচ্ছে কোলেস্টেরল ও গ্লিসারল এস্টারেস হচ্ছে এটার ক্ষেত্রে, আর হচ্ছে লেসিথিনেস। ওকে, ডান। এখন তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে শর্করাটা গ্রহণ করলাম, এই শর্করাটা পরিণত হবে কিসে? এই শর্করাটা পরিণত হবে গ্লুকোজে। আমরা যে আমিষটা খাইলাম, এই আমিষটা আমাদের কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিডে। আমরা যে স্নেহদ্রব্যটা খেলাম, এইটা আমাদের শরীর কী হিসাবে গ্রহণ করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। এটা মানে মুখস্থ বলো, তুমি ঠোঁটস্থ বলো, মাথায় সেট করা বলো, যেটা ইচ্ছে তুমি বলো, তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কার্বোহাইড্রেট পরিণত হয় গ্লুকোজে, আমিষ পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে, এবং স্নেহদ্রব্য পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। শেষ, আর কোনো কথা নেই, একদম সহজ কথা, সরল কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সামনে আগাই দেখো। হ্যাঁ, এটা কাজ করতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের মুখবিবরে খাদ্য পরিপাক 2টা ওয়েতে হয় অবশ্যই। প্রত্যেকটা জায়গাতেই আমাদের 2টা ওয়েতে খাদ্য পরিপাক হয়। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, এখানে আমাদের 4 ধরনের দাঁত কাজ করে। রাসায়নিক পরিপাকে আমাদের লালারসের টায়ালিন, একটু ভুল হয়েছে এখানে, ট্রায়ালিন হয়ে গেছে, সমস্যা নেই। টায়ালিন এবং মল্টেজ নামক শর্করা বিশ্লেষী এনজাইম হচ্ছে এখানে কাজ করে। এই ব্যাপারটা হচ্ছে আরও খুব সুন্দর করে সাজানো আছে পরবর্তীতে, সো এই জন্য এখানে আমরা নষ্ট করব না সময়। তো এখন এখানে একটা ছোট্ট কথা আছে, দেখো যে মুখগহ্বরে যান্ত্রিক পরিপাকৃত খাদ্যকে আমরা কি বলি? খাদ্যমন্ড বা বুলাস। তোমার সামনে অলওয়েজ দেখবা যে 2টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে যে মুখগহ্বরে যান্ত্রিক পরিপাকৃত খাদ্য কি, সেটা হচ্ছে খাদ্যমণ্ড বা বুলাস। আর একটা হচ্ছে পাকস্থলিতে পরিপাকৃত খাদ্যকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে পাকমণ্ড বা কাইম। এই ব্যাপারটা সামনে আরও একবার আছে, বাট এখন আগেবার তোমাকে মনে করাই দিলাম, ঠিক আছে। এই ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। কি বললাম? যে আমাদের মুখগহ্বরে যখন হয়, তুমি যখন মুখগহ্বরে খাদ্যটা নিছো মুখগহ্বরে, তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলে তুমি হচ্ছে এটাকে ভাঙছো, এটাকে তো সম্পূর্ণ ভাঙো না এখনো, সো তখনও এটা কি খাদ্যই আছে, তখন এটা কি খাদ্য আছে। তো এই জন্য এটাকে বলতেছি আমরা খাদ্যমণ্ড বা হচ্ছে তোমার বোলাস। কিন্তু তুমি যখন এটা তোমার পাকস্থলিতে নিয়ে গেলা, তো পাকস্থলিতে তোমার হচ্ছে কি তীব্র কি বলে এটাকে, তীব্র অম্লীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো ওটা তো হচ্ছে ওটাকে তোমার হচ্ছে স্বাভাবিক থাকতে দেবে না, ওটাকে কি গলায় ফেলবে। তো তুমি যখন হচ্ছে কোনো একটা কিছুকে অনেকক্ষণ ধরে চাবানোর পরেই দেখবা যে ওইটা একটু কেমন হচ্ছে তোমার অনেক বেশি নরম হয়ে গেছে, এবং কি হচ্ছে এটা কী হয়ে গেছে ওখানে তোমার হচ্ছে একটা নরম একটা আস্তরণের মতো সৃষ্টি হয়েছে। তো তখন ওইটাকে তুমি কি বলবা? তখন তুমি এটাকে বলবা হচ্ছে পাকমণ্ড বা কাইম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই কাইম পড়ছো, আমাদের হচ্ছে যখন ছিল এই যে ইসের মধ্যে আমাদের যে ব্যাটারি থাকে, ব্যাটারির মধ্যে যে কার্বনের কাইম থাকে, এটা নিশ্চয়ই জিঙ্কের কাইম থাকে, এটা নিশ্চয়ই তোমরা পড়ছো। তো সেমভাবেই হচ্ছে আমাদের পাকস্থলিতে এই জিনিসটা অবস্থান করবে, ঠিক আছে। পাকস্থলী
পাকস্থলী, পাকস্থলীতে হচ্ছে এরা অবস্থান করবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে হচ্ছে আমরা সামনে আগাবো, আমাদের মুখবিপরে খাদ্য পরিপাক অংশটুকু এখান থেকে আমরা কমপ্লিট করতে পারি। এই যে দেখো তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে আমাদের পেরিস্টালসিস ব্যাপারটা কি। পেরিস্টালসিস ব্যাপারটা কি বলতো? পেরিস্টালসিস হচ্ছে এই যে দেখো আমাদের যে অন্ননালী বা হচ্ছে ইসোফ্যাগাস এরকম করে খুব প্রেসার দিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে যে যাচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিস্টালসিস। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে দেখো আমাদের এই যে একটা জিনিস আমরা অনেকেই বুঝতে পারি না, কোনটা অ্যাপিগ্লটিস আর কোনটা হচ্ছে উভুলা বা হচ্ছে আলজিব্বা। দেখো আমাদের যেইটা, দেখো আমাদের এইখানে দুইটা জিব্বা আছে, একটা হচ্ছে এই জিব্বাটা আর একটা হচ্ছে এই জিব্বাটা, ঠিক আছে? সো আমাদের এখানে অ্যাপিগ্লটিস কোনটা? অ্যাপিগ্লটিস হচ্ছে আমাদের যেইটা, এই যে দেখো এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপিগ্লটিস। কেন? কারণ হচ্ছে এটার কাজটা বিশাল। অ্যাপিগ্লটিস, অ্যাপিগ্লটিস। সো অ্যাপিগ্লটিস কি করে? অ্যাপিগ্লটিস হচ্ছে আমাদের এই যে শ্বাসনালীকে বন্ধ করে দেয়, শ্বাসনালী এবং হচ্ছে তোমার এটাকে কি বলতে জানো, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী এবং এটা হচ্ছে আমাদের খাদ্যনালী বা অন্ননালীটা। সো যখন তোমার খাদ্য আসে তখন তো এই শ্বাসনালীটাকে বন্ধ করে দিতে হবে। সো সেই শ্বাসনালীকে বন্ধ করে হচ্ছে অ্যাপিগ্লটিস। আর আমাদের এই যে এটাকে আমরা কি বলি? নরম তালু, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? নরম তালু, সরি কঠিন তালু। এটাকে আমরা বলি হচ্ছে কঠিন তালু। এই কঠিন তালুতে আমাদের যে জিনিসটা থাকে কঠিন তালুর শেষে, এই কঠিন তালুর শেষে থাকা জিনিসটাকে আমরা বলি হচ্ছে উভুলা বা হচ্ছে আলজিব্বা, ঠিক আছে? উভুলা বা হচ্ছে আলজিব্বা, মানে যেটার কোনো কাজ নাই সেটাকে আমরা বলি হচ্ছে আলজিব্বা বা হচ্ছে এইটা। আর যেটার হচ্ছে কাজ আছে গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিগ্লটিস। ওকে, আচ্ছা ঠিক আছে। আই গেস ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, অনেকেরই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে কোনটাকে আলজিব্বা আর কোনটাকে হচ্ছে অ্যাপিগ্লটিস বলে। ওকে, ডান। এরপরে আমরা একটু সামনে আগাবো। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত দাঁত, এবং এই দাঁতের মধ্যে আমরা হচ্ছে এখন একটু দেখবো যে দাঁতের কোথায় কি আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এখানে দেখো, এখানে আমাদের দন্ত সংকেতটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দন্ত সংকেতটা কীভাবে গুরুত্বপূর্ণ? দন্ত সংকেতের ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব। দেখো এটা হচ্ছে আমাদের নিচের পাটির দাঁত, এবং এই দাঁতের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে এখন ভাগ করতে পারি। দেখো এইখানে আছে হচ্ছে কয়টা? তিনটা। এখানে আছে কয়টা? দুইটা। তারপরে এখানে আছে কয়টা? একটা। আর এখানে আছে হচ্ছে আবার দুইটা। 2 2 4 5 1। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ভাগ। এখন এই ভাগটাকে আমরা হচ্ছে, আচ্ছা ওই যে ওইটা তো প্রথমবার ছিল না, ওইটা তো প্রথমবার ছিল না, এই জন্য এই যে আমাদের হচ্ছে এই যে সময়টা পাইলাম, এই সময়টার মধ্যে আমরা হচ্ছে মানে প্রত্যেকটা অধ্যায় মোটামুটি এরকম করেই আছে। তো দেখা যাবে যে এবার যারা আছে তারা হচ্ছে একদম ভিজুয়ালাইজেশন করে খুব পারফেক্টলি হচ্ছে প্রত্যেকটা ক্লাস করতে পারবে। এবং আমরা তোমাদের বলি যে আমাদের আসলে জীববিজ্ঞানটা, অন্যান্য সাবজেক্টগুলো দেখা যায় কি যে তোমার আসলে এই পর্যন্তই শেষ, ঠিক আছে? কিন্তু আমাদের জীববিজ্ঞানটা কি, তোমাদের যখন নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার পরে নার্সিংয়ে ভর্তি হওয়া, তখনও তোমাদের হচ্ছে এগুলো কাজে লাগবে। সো আমরা কেন না তখনকার জন্য একটু প্রিপেয়ার থাকি। আচ্ছা, সো এখন দেখো এখানে আমাদের 4 প্রকার দাঁত থাকে, ঠিক আছে? কয় প্রকার? দাঁত থাকে 4 প্রকার। আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে? এই দুইটা দাঁতকে আমরা বলি হচ্ছে কি বলি বলো তো? এই দুইটা দাঁতকে আমরা বলি হচ্ছে ইনসিজর বা কর্তন দাঁত, ঠিক আছে? ইনসিজর বা কর্তন দাঁত। এখন এটা যে কর্তন দাঁত, এটা কিভাবে মনে রাখবো বলো তো? তোমাদের এটা বারবার বলছি যে সিজর মানে কি? কাঁচি। তার মানে কাঁচি দিয়ে তুমি কি করো? অবশ্যই কাটো। তো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কর্তন দাঁত। ওকে, এটাকে আমরা বলি কর্তন দাঁত। এরপরে এটা থাকে হচ্ছে দুইটা। এটা কিভাবে মনে রাখবো একটু পরে আসতেছি। এরপরে হচ্ছে আমাদের এই যে একটা দাঁত আছে, এই একটা দাঁতটা কি? এই একটা দাঁত হচ্ছে কুকুরের মতো দাঁত, ঠিক আছে? কুকুর যখন কামড় দেয় তখন হচ্ছে ও এই দুইটা দাঁত দিয়ে কামড় দেয়। তো এজন্য এটাকে আমরা বলি হচ্ছে ক্যানাইন। ক্যানাইন, ঠিক আছে? ক্যানাইন অর্থ আসলে ডগই, ঠিক আছে? ক্যানাইন অর্থ আসলে ডগ বা হচ্ছে কুকুর। তো ওইটা থেকেই হচ্ছে এটা আসছে যে ক্যানাইন। তো ক্যানাইন কি করবে? ক্যানাইন হচ্ছে তোমাকে ছেদন বা ছেদ করে দিবে। ছেদন বা হচ্ছে ছেদ করে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিমোলার, এটাকে আমরা বলি হচ্ছে অগ্রপেশন। প্রিমোলার আছে দুইটা, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে অগ্রপেশন, মানে হচ্ছে এই যে দেখো আগে পেশন পূর্ববর্তী দাঁত, আর সবার শেষে যেটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে আক্কেল দাঁত বা উইজডম দাঁত। সেই উইজডম টিথ হচ্ছে এই তিনটা, যেটাকে আমরা বলি কি? মোলার বা পেশন দাঁত, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি দাঁতের পরিচয়। এখন এই দাঁতের পরিচয়টা আমরা মনে রাখবো কিভাবে বলো তো? এভাবে যে I2 মানে হচ্ছে ইনসিজর দুইটা, ক্যানাইন 1 মানে হচ্ছে আমাদের এই যে ছেদন দাঁত একটা, তারপরে হচ্ছে আমাদের অগ্রপেশন প্রিমোলার, এটার জন্য লিখবো পি, এখানে দিব 2, তারপরে হচ্ছে আমাদের মোলার দাঁত কয়টা? 3টা। তো এভাবে হচ্ছে আমাদের দন্ত সংকেত লিখে এটা হচ্ছে নিচে আরেকবার মেনশন করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের উপর পাটির দাঁতের অংশ, তারপরে এটা হচ্ছে আমাদের নিচের পাটির দাঁতের অংশ, এই যে, এবং এই দুটো এটাকে যখন হচ্ছে তুমি 2 গুণ করে দিবা তখনই হচ্ছে তোমার আলটিমেটলি কয়টা হলো? এখানে একটা, এখানে একটা, 16টা। 16 দুগুণে 32টা। তার মানে একজন পূর্ণবয়স্ক মানুষের দেখে যে 32টা দাঁত থাকে সেটা কিন্তু আমরা এখানে কি করে ফেললাম? প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? তো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এইটা, এবং অনেক সময় হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেয়। সো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি?
যে আমাদের প্রিমোলার দাঁত থাকে না এবং হচ্ছে মানে এই দাঁত দুইটা থাকে না এবং মানে দাঁত দুইটা এইটাই থাকে, বাট এটা হচ্ছে যখন আমাদের ওদের ক্ষেত্রে বলি তখন হচ্ছে এই দুটাকে আমরা বলি হচ্ছে মোলার দাঁত। সো এটাকে যদি একটু লিখতে চাই দেখো সেমভাবেই এটা থাকে হচ্ছে I2, মানে হচ্ছে ইনসিজার দুইটাই থাকে, ক্যানাইন একটাই থাকে, প্রিমোলার থাকে না বরং মোলার থাকে হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে 3টা দাঁত কমে যায় এই যে, ঠিক আছে। তার মানে এখানে কয়টা আছে দেখো 5টা, তাহলে এখানেও কয়টা আছে 5টা, 5 × 5 মানে হচ্ছে 5 + 5 মানে হচ্ছে 10, 10 × 2 তার মানে কি 20, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের 6 বছরের কম বয়সী শিশুদের দাঁত কয়টা, 6 বছরের কম বয়সীদের শিশুদের দাঁত হচ্ছে আমাদের কয়টা বলো তো 20টা, ঠিক আছে। এবং কিভাবে 20টা সেটাও তোমাদেরকে দেখাই দিলাম, এটা হচ্ছে <6 year যারা আছে তাদের দাঁত, ঠিক আছে। সো এটা এত গুরুত্ব এই কারণে হচ্ছে তোমাকে এভাবে এত সময় নিয়ে পড়াই দিলাম, আশা করি তোমাদের এখন জিনিসটা মনে রাখার জন্য অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা গেল এটা, তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের এই যে জিহ্বায়, ঠিক আছে। এখান থেকেও তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হয়ে থাকে, সো সেই প্রশ্ন হচ্ছে আমরা এখন দেখব। দেখো প্রথমত আমাদের এই যে জিহ্বা, এই জিহ্বাটা থাকে কোথায়, এই জিহ্বাটা থাকে হচ্ছে আমাদের হাইওয়েড অস্থির সাথে, কোন অস্থির সাথে, হাইওয়েড অস্থির সাথে, ঠিক আছে, হাইওয়েড অস্থির সাথে। এখন হাইওয়েড অস্থিটা হচ্ছে অনেকটা ইউ শেপের, কি শেপের, ইউ শেপের, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এই হাইওয়েড অস্থির সাথে আমাদের এই জিনিসটা যুক্ত থাকে। এখন জিহ্বাকে আমরা পেশি কেন বলতেছি জানো, আমরা দেহের পেশি ওই অংশগুলোকেই বলি যারা হচ্ছে কোনো হাড্ডি বা অস্থির সাথে যুক্ত থাকে। সো জিহ্বা যেহেতু আমাদের হাড্ডি হাইওয়েডের সাথে যুক্ত থাকে এজন্য এটাকে আমরা বলি হচ্ছে একটা পেশি, ওকে। আচ্ছা এখন দেখো এই জিহ্বার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, জিহ্বার ক্ষেত্রে আমাদের 7 কোরক মনে রাখতে হবে, যেটা হচ্ছে 5 থেকে 10 দিন পর পর, কয় থেকে কয় দিন, 5 থেকে 10 দিন পর পর হচ্ছে পুনরাবৃত্তি হয়, মানে হচ্ছে পুনরায় জন্ম নেয়। সো এই 5 থেকে 10 দিন পর জন্ম নেয়া, পুনরায় জন্ম নেয়া আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বার হচ্ছে আমরা একটু দেখব যে এটার কোথায় কি আছে। সো এইটাকে আমাদের হচ্ছে 4টা ভাগে ভাগ করতে পারি। একদম সামনের যে অংশটা এটাকে আমরা বলতে পারি যে এখানে মিষ্টি স্বাদ আমরা পেয়ে থাকি, কি স্বাদ, মিষ্টি স্বাদ, ঠিক আছে, মিষ্টি স্বাদ। তারপরে আমরা এখানে যে অংশটা পেয়ে থাকি সেটাকে আমরা বলি হচ্ছে কি বলো, লবণাক্ত। অর্থাৎ তুমি যখন লবণ চেক করতে চাও, তোমার আম্মু মনে করো তোমাকে অনেক সময় দেয় না, তুমি যখন হচ্ছে রান্না করে তখন যদি তার পাশে গিয়ে যাও তখন হচ্ছে খুন্তি দিয়ে হচ্ছে হাতের উপরে একটু দিয়ে দেয় যে দেখ লবণ ঠিক আছে কিনা। সো সেই লবণাক্ত অংশটা তোমার হচ্ছে এই অংশে থাকে। তারপরে এই যে অংশটুকু, এই অংশটুকুতে কি থাকে বলো, এই অংশটুকুতে থাকে হচ্ছে আমাদের অম্ল, বা হচ্ছে তুমি যদি হচ্ছে অম্লীয় কিছু খাও, যেমন মনে করো তুমি তেঁতুল টকের নিলা, তেঁতুল খাওয়া শুরু করলা, তখন তোমার ফিলটা কোথায় আসবে, ফিলটা হচ্ছে ঠিক এই অংশটাতে তুমি ফিল পাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার হচ্ছে এটা তো গেল, এখন যদি শুধুমাত্র কি অম্ল কাজ করবে না, এখানে কিন্তু ক্ষারীয় বা হচ্ছে তিক্ত, ঠিক আছে, ক্ষারীয় বা তিক্ত ব্যাপারটাও হচ্ছে কাজ করবে এবং সেটা হচ্ছে একদম শেষে, ঠিক আছে। ক্ষারীয় বা তিক্ত, অম্লীয় বা হচ্ছে তোমার এটাকে কি বলে, তিক্ত, এটা যদি অম্ল, আচ্ছা এটা হচ্ছে টক, ওকে। সো এই হচ্ছে আমাদের জিহ্বার পুরো অংশটুকু। সো আশা করি বুঝতে পারতেছো যে এটা আসলে কিভাবে কাজ করবে। তার মানে আমরা এটাকে মনে রাখার জন্য একটা ট্রিক্স ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে মিল অতি, ঠিক আছে। আচ্ছা কেউ কেউ আমাকে একটু বলতে পারবা যে আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বার একদম শেষ মাথায় আমরা, ওয়ালাইকুম আসসালাম, একদম শেষ মাথায় আমরা কোন ধরনের স্বাদ অনুভব করি, আমাকে এটা বলো যে জিহ্বার একদম শেষ মাথায়, জিহ্বার একদম শেষ মাথায়। এখন প্রশ্ন হচ্ছে যে জিহ্বার শেষ মাথা আসলে কোনটা, ঠিক না, এটা মিষ্টিও হতে পারে আবার ক্ষারীয় হতে পারে। জিহ্বার শেষ মাথা মানে হচ্ছে এইটা, ঠিক আছে, জিহ্বার শেষ মাথা মানে হচ্ছে এইটা, আর একদম জিহ্বার মাথা হচ্ছে আমাদের এইটা। তাহলে জিহ্বার শেষ মাথায় কোনটা, মিষ্টি নাকি তিক্ত, একটু দ্রুত বলো, সবাই একটু বলো যে আমাদের আসলে এটা সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, এটার সঠিক উত্তর আশা করি তোমরা হচ্ছে এখানে দিয়ে দিবা, আমাদের লাইফ যেহেতু একটু ডিলে করতেছে। সো এই হচ্ছে আমাদের জিহ্বার ব্যাপার স্যাপার, যেটাকে আমরা হচ্ছে একদম ইন শর্টে বলে ফেলি যে মিল অতি, শুরু হবে মিষ্টি থেকে, আস্তে আস্তে সেটা যাবে লবণাক্ততায়। তো তোমরা হচ্ছে মানে ভাবতেছো যে প্রশ্নটা আসলে কীরকম হবে, প্রশ্নটা হবে যে আমাদের জিহ্বার প্রথম অগ্রভাগে বা হচ্ছে একদম সামনে কি থাকে সেটাকে বলবো মিষ্টি, তারপরে হচ্ছে যে দুই সাইডের প্রথম অগ্রভাগে কি থাকে, লবণাক্ত, পেছন সাইডের অগ্রভাগে মানে পেছন সাইডে বা হচ্ছে পশ্চাৎ দিকের দুই সাইডে কি থাকে, অম্ল, এবং একদম পশ্চাতে কি থাকে, ক্ষারীয়। ওকে, অনেকে অ্যান্সার করে দিয়েছে ক্ষারীয় বা তিক্ত, ঠিক আছে, ধন্যবাদ। সো এই গেল হচ্ছে আমাদের জিহ্বার কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা দেখবো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড বা হচ্ছে লালাগ্রন্থি। দেখো লালাগ্রন্থি আমাদের দেহে থাকে হচ্ছে 3 জোড়া, কয় জোড়া, 3 জোড়া, ঠিক আছে, 3 জোড়া, ওকে, কয় জোড়া থাকে, 3 জোড়া। এখন এই 3 জোড়ার নামটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। প্রথমত থাকে হচ্ছে প্যারোটিড, ঠিক আছে, প্যারোটিড। এখন এটা কোথায় থাকবে বলো তো, প্যারোটিড থাকবে এই যে প্যারা শব্দের অর্থ কি, প্যারা শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব, প্যারা শব্দের অর্থ কি, পার্শ্ব,
পার্শ্ব মানে হচ্ছে কার পার্শ্ব? ওটিড মানে হচ্ছে, ওটিড মানে কি? কান, তার মানে হচ্ছে কানের পার্শ্ব। কানের পার্শ্বে যেই সব আমাদের লালাগ্রন্থি থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে কি? প্যারোটিড লালাগ্রন্থি, ঠিক আছে? এবং এটাকেই আমরা বলি আমাদের দেহের সব থেকে বড় লালাগ্রন্থি। সব থেকে বড় লালাগ্রন্থি কোনটা? প্যারোটিড, যেটা কোথায় অবস্থান করে? কানের পার্শ্বে। 2 নাম্বার যেইটা, 2 নাম্বার হচ্ছে আমাদের বলতো কি? সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? সাবলিঙ্গুয়াল। এখন লিঙ্গুয়াল কি? তুমি হচ্ছে তোমার যে ভাষা বলো, ঠিক আছে? ভাষা মানে কি? ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজ বলার জন্য তোমাকে কি লাগে? এই ল্যাঙ্গুয়েজ বলার জন্য তোমার লাগে হচ্ছে জিহ্বা। তার মানে হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল কোথায় অবস্থান করবে? সাব মানে হচ্ছে নিচে বা হচ্ছে অধস্থন, অধস্থান মানে হচ্ছে নিচে, অধস্থানকে বলি আমরা হচ্ছে নিচে। সো সেই সাব মানে হচ্ছে সেই অধস্থান। অধস্থান কিসের? কিসের অধস্থান? লিঙ্গুয়াল বা হচ্ছে জিহ্বার নিচে। তাহলে আমরা বলতে পারি যে সাবলিঙ্গুয়াল অবস্থান করবে কোথায়? জিহ্বার নিচে, ঠিক আছে? জিহ্বার নিচে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। সো তোমরা নিশ্চয়ই ম্যান্ডিবলকে তো চিনিই থাকবা, ম্যান্ডিবুলার। তো ম্যান্ডিবুলের নিচে বা হচ্ছে আমাদের যে চোয়াল আছে, চোয়ালকে আমরা বলি হচ্ছে কি? চোয়ালকে আমরা বলি কি? সাবম্যান্ডিবুলার, কানের নিচে। ওই কি কয়? সাবম্যান্ডিবুলারকে আমরা, সাবম্যান্ডিবুলার হচ্ছে আমাদের চোয়ালের নিচে। চোয়াল কোনটা? চোয়াল হচ্ছে আমাদের এই যে ইউ শেপের যে আমাদের এটা আছে, ম্যান্ডিবল বা ম্যাক্সিলা আছে, এই সরি চোয়াল আছে, এটা নিচে হচ্ছে আমাদের কি অবস্থান করে? সাবম্যান্ডিবুলার লালাগ্রন্থি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ম্যান্ডিবলের নিচে বা ম্যান্ডিবল, ঠিক আছে? এই যে দেখো আমাদের এটাকে বলতেছি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তারপরে এটাকে বলতেছি প্যারোটিড, এটাকে বলতেছি আমাদের কই গেল, এই সরি এটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? এই যে জিহ্বার নিচে অবস্থান করতেছে। সো আমরা যখনই হচ্ছে খাবারটা গ্রহণ করি, খাবারটা গ্রহণ করার সাথে সাথে এরা হচ্ছে সক্রিয় হয় এবং এখান থেকে কি হয়? আমাদের লালাগুলা খরিত হয়। এখন আমাদের মানে লালা খরিত হয় কোথায়? দেখো এখানে বলছে না এই যে স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্টস। আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে এটা হচ্ছে তোমার আমাদের যে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত আছে, ঠিক আছে? দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত, দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত, এটার পাশে হচ্ছে আমাদের খরিত হয়। আর এই যে দুইজন, একজন হচ্ছে সাবলিঙ্গুয়াল এবং একজন হচ্ছে সাবম্যান্ডিবুলার, এদের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা যে ফ্রেনুলামে উন্মুক্ত হয়, ফ্রেনুলামে, ঠিক আছে? কোথায়? ফ্রেনুলামে। ফ্রেনুলাম কোনটা জানো? ফ্রেনুলাম, ফ্রেনুলাম। ফ্রেনুলাম হচ্ছে আমরা এরকম করলে এখানে একটা জিনিস দেখি না, এই যে এইখানে জিব্বা তো জিব্বা ওপেন করে নাই। সো জিব্বা মনে করো এখানে হচ্ছে জিব্বা আছে, সো জিব্বা থাকলে এটার নিচে যে একটা জিনিস দেখি না আমরা, এই যে এখানে থাকে এই তোমার যেটা হচ্ছে জিব্বাটাকে ধরে রাখছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্রেনুলাম। সো এই ফ্রেনুলামে হচ্ছে আমাদের এই জিনিসটা অর্থাৎ সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলারের যে লালাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে উন্মুক্ত হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, গেল এইটুকু অংশ। আমরা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডটাও অনেকটা কভার করে ফেলছি। এরপরে হচ্ছে দেখো আমাদের লালার মধ্যে কি আছে, এই ব্যাপারগুলো এখানে লেখা আছে, এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা এখান থেকে পড়বা। এটা হচ্ছে আমরা বোঝার জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট স্লাইডটা গুরুত্বপূর্ণ। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে এই জিনিসটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে তথ্যমূলক কিছু কথা আছে যে সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলী তার ধারণ ক্ষমতা হচ্ছে 30 মিলিলিটার বা 1 আউন্স, মানে ব্রিটিশ এককে 1 আউন্স। তারপরে হচ্ছে আমাদের বয়সন্ধিকালে সেটা 1 লিটার, প্রাপ্তবয়স্ক সেটা কত হয়? সেটা হয় হচ্ছে 1.5 লিটার। ওকে, 1.5 থেকে 2 লিটার। এখন প্রাপ্তবয়স্ক যদি তার 1.5 থেকে 2 লিটার হয়, এটা একটু মনে রাখার চেষ্টা করবা যে আমাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে গ্যাস্ট্রিকের ধারণ ক্ষমতা হচ্ছে 1.5 থেকে 2 লিটার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমরা সামনে আগাবো। এটার দরকার নাই তোমাদের আপাতত, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং কথাবার্তা আছে, এটা হচ্ছে আমরা পরে বলবো। আচ্ছা, এখন এই ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে। আমাদের গ্যাস্ট্রিক বা হচ্ছে আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলী হচ্ছে 5টা স্তর বিশিষ্ট। কয়টা স্তর? 5টা স্তর বিশিষ্ট, যার মধ্যে 3টা হচ্ছে পেশি স্তর। তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, হচ্ছে যে আমাদের পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5টা, পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5টা, কিন্তু আমাদের পাকস্থলীর যে পেশি স্তর সেটা হচ্ছে কয়টা বলো তো? পাকস্থলীর পেশি হচ্ছে তোমার 3টা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? পাকস্থলীর প্রাচীর 5টা কিন্তু তার পেশি স্তর হচ্ছে 3টা। এখন এই পেশি স্তর কিংবা হচ্ছে স্তর যাই বলো না কেন, একদম শেষের স্তরটাকে আমরা বলি হচ্ছে মিউকাস, ঠিক আছে? মিউকোসা স্তর। সো মিউকোসা স্তরে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো অবস্থান করে। কি গ্রন্থি? গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, সো গ্যাস্ট্রিক গ্রন্থি যদি অবস্থান করে, তো এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের 4 প্রকার কোষ থাকে। কয় প্রকার? 4 প্রকার কোষ থাকে। এখন এই 4 প্রকার কোষগুলোকে আমরা একটু নামকরণ করব। দেখো এই 4 প্রকার কোষে একদম পার্শ্বে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল। প্যারা মানে হচ্ছে পার্শ্ব, তার মানে পার্শ্বে থাকবে কি? প্যারাইটাল। এবং এগুলো হয় কি? এগুলো হয় হচ্ছে তোমার খুবই ধারালো। এই যে দেখতে পাচ্ছ, এটা যদি একটু জুম ইন করতে পারতাম তাহলে হচ্ছে অনেকটা এরকম দেখতাম, যে
এরকম অনেক ধারালো থাকে, ঠিক আছে। সো ধারালো থাকার কারণে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অক্সেন্টিক। অক্সেন্টিক হচ্ছে ধারালোর একটা প্রতিশব্দ ধরনের। তাহলে আমাদের প্যারাইটাল সেল, যেটার আরেকটা নাম হচ্ছে অক্সেন্টিক সেল, এটা হচ্ছে প্রথম কোষ। দ্বিতীয় কোষকে আমরা বলি হচ্ছে মিউকাস কোষ। তৃতীয় কোষটার নাম হচ্ছে আর্জেন্টাফিন কোষ। আর 4 নম্বর কোষটা হচ্ছে জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ, যেটাকে আমরা চিফ কোষ হিসেবেও চিনে থাকি। এখন কার থেকে কি নিঃসৃত হয়? দেখো, আমাদের প্যারাইটাল কোষ, যেটাকে আমরা অক্সেন্টিক কোষ নামে চিনি, ওর থেকে নিঃসৃত হয় হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। ওর থেকে কি নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং একই সাথে ও আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ও আমাদের গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে, ঠিক আছে। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে, এবং এটা আমরা এখন আপাতত জানার দরকার নেই, বাট এতটুকু জানো যে ও একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরও সৃষ্টি করে। ওকে, আচ্ছা। তারপরে মিউকাস কোষ কি করে? মিউকাস কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ কি করে? এটা একটু কেটে দেবা, হ্যাঁ, এটা হচ্ছে এখানে নাই, এখানে লিখবা হচ্ছে সেরাটোনিন ক্ষরণ করে। নতুন বই অনুযায়ী এটা হচ্ছে সেরাটোনিন ক্ষরণ করে, হ্যাঁ, সেরাটোনিন ক্ষরণ করে, ঠিক আছে। সেরাটোনিন ক্ষরণ করে। তারপরে আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের গ্যাস্ট্রিক আসলে কাজটা কি? গ্যাস্ট্রিকের কাজ হচ্ছে তোমাকে এমন কিছু দেয়া যেই জিনিসটা দিয়ে তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে তোমার যেই খাদ্যটা আছে সেটা পরিপাক করতে পারবা। সো পরিপাকের জন্য কাকে প্রয়োজন? এনজাইমকে প্রয়োজন, এবং সেই কাজটাই করে হচ্ছে আমাদের জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ বা চিফ কোষ, এবং সে নিঃসৃত করে আমাদের নিষ্ক্রিয় পেপসিনোজেন। নিষ্ক্রিয় পেপসিনোজেন পরবর্তীতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে, পেপসিনে পরিণত করে। এবং পেপসিন নিশ্চয়ই তোমরা জানো যে এটা কি, এটা হচ্ছে একটা, এটা কি, এটা হচ্ছে একটা প্রোটিন, মানে হচ্ছে আমিষ বিশ্লেষণকারী এনজাইম, ঠিক আছে। ওকে, ডান। সো এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য তোমাদের হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও আমরা হচ্ছে আমাদের পেজে দিয়ে দিব। তো সেই পেজটাকে তোমরা হচ্ছে এটা ফলো করবে, ঠিক আছে। এবং এখানে যে জিনিসটা লেখা আছে না, এই জিনিসটার যে তোমার হচ্ছে যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে ওখানে করবো, ঠিক আছে, যাতে তোমরা হচ্ছে ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখবা এবং হচ্ছে আমাদেরকে ফলো দিয়ে রাখবা। আমরা হচ্ছে প্রায় প্রতিদিনই হচ্ছে ওই ধরনের ভিডিও পোস্ট করবো এখন থেকে। তো তোমাদের আমরা হচ্ছে ইনভাইট করতেছি ভিডিওগুলো দেখার জন্য। প্রতিদিন তোমরা হচ্ছে যদি একটু একটু করে দেখো, তাহলে হচ্ছে অনেকগুলা দেখা গেছে এমসিকিউ সবগুলো হয়তো বা কমন পড়ে যেতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটা তোমরা হচ্ছে পরবর্তীতে পড়ে নিবা। তারপরে দেখো, আমাদের পৌষ্টিক নালীতে খাদ্য গ্রহণ, এই জায়গাটা তোমাদেরকে আমরা পরবর্তীতে পড়াবো। কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের হচ্ছে অনেক সময় প্রশ্ন চলে আসে যে নিচের কোনটি কোন ধরনের তোমার হচ্ছে পরিপাক করে থাকে, ঠিক আছে। সো এই জায়গাটা তোমাদের হচ্ছে আমরা পেইড ব্যাচে অবশ্যই খুব সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। সো আপাতত আমরা হচ্ছে যে ওভারভিউ করতেছি, সো ওভারভিউ করার কারণে আপাতত এটা আমরা স্কিপ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের অনেক সময় একটা প্রশ্ন থাকে যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, ঠিক আছে। এটার প্রশ্নটার উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি। দেখো, পাকস্থলী কেন নিজে পরিপাক হয়ে যায় না, কারণ কি, তার হচ্ছে মিউকাস স্তর আছে। এখন মিউকাস স্তর কি? মিউকাস স্তর হচ্ছে আমাদের একটু আগে যে বললাম না যে মিউকাস ক্ষরণ করে, সো এরকম মিউকাস স্তর আছে যেটা হচ্ছে খুবই পিচ্ছিল, খুবই কি পিচ্ছিল। পিচ্ছিল হওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে যদি ওকে আক্রমণ করতে চায়, সো ও গিয়ে না খুব একটা বেশি সুবিধা করতে পারে না, ও হচ্ছে আক্রমণ করতে গিয়ে নিজেই হচ্ছে আবার ফেরত চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে মিউকাস স্তরের একটা প্রধানতম বৈশিষ্ট্য, যে সে হচ্ছে খুব পিচ্ছিল হওয়ার কারণে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারে না। তারপর হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম। আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তার জীবনের বেশিরভাগ সময় কাটায় হচ্ছে পাকস্থলীতে নিষ্ক্রিয় যে পেপসিনোজেন আছে এটাকে পেপসিনে পরিণত করতে। তার মানে কি, তার মানে তার কিন্তু অনেকের সময় এখানেই ব্যয় হয়ে যায়, যে কারণে সে পাকস্থলীর যে ক্ষতি করবে এটা সে করে উঠতে পারে না। তারপর হচ্ছে বাইকার্বনেট, সে প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। মানে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা অ্যাসিড, তো অ্যাসিডের সাথে যদি আমাদের বাইকার্বনেট আয়ন আসে, এটা কি, এটা একটা ক্ষার। সো অ্যাসিড এবং ক্ষার হয়ে একত্রিত হলে কি হয়, প্রশমন হয়ে যায়। তার মানে অনেকটা অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন হয়ে যায়। তার মানে সে তখন আবার কি পাকস্থলীতে গিয়ে পাকস্থলীর কোনো প্রকার ক্ষতি করতে পারে না। এবং সর্বশেষ হচ্ছে ঘন সন্নিবেশিত স্তর। এই যে তোমরা হচ্ছে আমাদের সাথে আছো, হ্যাঁ, তো এখন যেহেতু তোমরা আমাদের সাথে আছো, তার মানে কি আমরা সবাই হচ্ছে এরকম যুগলবন্ধী করে আসি, আমার সাথে তুমি, তোমার সাথে আমার সাথে আবার আরেকজন, তোমার সাথে আরেকজন। তো এরকম করে যদি আমরা একত্রে দাঁড়ায় থাকি, তখন কিন্তু কি আমাদের নার্সিংয়ের যে প্রস্তুতি বা প্রিপারেশন, এটা অনেক ভালো হবে না। এটার ক্ষেত্রে কি কেউ এসে আমাদেরকে আঘাত করতে পারবে না বা বলতে পারবে না যে তোমাকে দিয়ে হবে না। কিন্তু তুমি যদি একা থাকো তখন কিন্তু প্রবলেম। সো এই ব্যাপারটাই হচ্ছে এখানে কাজ করে। তুমি যখন এরকম ঘন সন্নিবেশিত থাকে, তখন হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে এটাকে মানে কোনো প্রকার ক্ষতি করতে পারে না। অর্থাৎ তুমি মনে করো একটা লোহার উপর যদি দাঁড়াও, তুমি কিন্তু হচ্ছে তোমার পা বিদ্ধ হয়ে তোমার হচ্ছে লোহাটা বের হয়ে যাবে। কিন্তু তুমি যদি অনেকগুলো লোহার উপরে দাঁড়াও, তোমার কিন্তু খুব বেশি কষ্টই হবে না, মানে ফিলই হবে না যে তুমি লোহার উপরে দাঁড়ায় আসো। সো এই ব্যাপারটাই হচ্ছে এখানে কাজ করে। যদি ঘন সন্নিবেশিত থাকে, সেখানে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঝামেলা করতে পারে না। এই কারণেই হচ্ছে আমাদের পাকস্থলীটা পরিপাক হয়ে যায় না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পাকস্থলীতে কখন ক্ষত হতে পারে। দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে,
একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া আক্রমণে, আর একটা হচ্ছে NSAID, এটার ফুল মিনিং হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ঠিক আছে। সো এই দুইটা কারণে হচ্ছে অনেক সময় আমাদের এই যে স্তরগুলোর কথা বললাম না, এই স্তরগুলো হচ্ছে ধ্বংস হয়ে যায়, তখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে ক্ষত সৃষ্টি করতে পারে এবং সেটার পরিণাম হয়তো বা আমাদের গ্যাস্ট্রিক আলসারও হতে পারে। সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এরপরে দেখো আমরা হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম, তারপরে হচ্ছে আমরা যকৃৎ সম্পর্কে অনেক কিছু আমাদের আছে, বাট আপাতত আমরা যকৃৎটা স্কিপ করবো, কারণ এটা আমরা পেইড ব্যাচে হচ্ছে বেশ ভালো করে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। সো এই জন্য আমরা হচ্ছে এটা স্কিপ করতেছি এখন, বাট এখন খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে দেখাবো। সো এই জন্য হচ্ছে আমরা সামনে আগাচ্ছি, একটু দেখাও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আসলে আমরা কতটা 100% ইফোর্ট দিয়ে তোমাদেরকে হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে দেখাবো, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, আমাদের যে অগ্নাশয় আছে, আমরা নিশ্চয়ই জানি যে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। সো এই মিশ্র গ্রন্থির ক্ষেত্রে আমরা জানি যে এটার যে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে 4 প্রকার কোষ নিঃসৃত হয় এবং এই 4 প্রকার কোষ থেকে 4 প্রকার হরমোন নিঃসৃত হয়, যাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা কোষ আছে আলফা কোষ, আরেকটা কোষ আছে হচ্ছে বিটা কোষ, আরেকটা হচ্ছে ডেল্টা কোষ, এবং সবার শেষ হচ্ছে গামা কোষ, অর্থাৎ আলফা বিটা গামা ডেল্টা সবাই আছে। এখন কোত্থেকে কি নিঃসৃত হয়? প্রথমত আমাদের আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। এরা দুইজন হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। কীরকম ব্যস্তানুপাতিক? আমাদের গ্লুকাগন হচ্ছে রক্তে যে গ্লুকোজের পরিমাণ আছে, তোমার রক্তে যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ আছে, এটাকে বাড়িয়ে দেয়। আবার ইনসুলিন কি করে? এটার বিপরীত কাজ করে, এটা কি করে? রক্তের গ্লুকোজটাকে কমিয়ে দেয়। তার মানে আলফা এবং বিটা এরা হচ্ছে আমাদের মুখে হচ্ছে খুব একটা কি বলতে পারি, মানে বলার জন্য খুব ভালো লাগে, কিন্তু তাদের থেকে নিঃসৃত যে হরমোন তারা কিন্তু পরস্পর বিপরীত কাজ করে। এখন তুমি মনে রাখবা কিভাবে? দেখো গ্লুকাগন, আমাদের এই গ্লুকোজ বলতে আমরা কি, গ্লুকোজ বলতেই তো সুগার। সো এই যে গ্লুকোজের পরিমাণ, এটার সাথে কমন কার নাম? গ্লুকাগনের। তাহলে গ্লুকাগন গ্লুকোজ, তার মানে গ্লুকাগন কি করবে? গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে দিবে, ঠিক আছে। তার নামের সাথে যেহেতু একটা মিল আছে, ঠিক আছে, তোমার হচ্ছে এটা কি করবে? পার্শিয়ালিটি করবে। আর বিপরীত কাজটা কে করবে? ইনসুলিন করবে, ঠিক আছে, সে হচ্ছে পরিমাণটাকে কমাই দিবে। এখন এরা দুজন যখন মারামারি করতেছে, তখন নিশ্চয়ই কাউকে না কাউকে লাগবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে। সেই কাজটাই করে হচ্ছে আমাদের ডেল্টা কোষ, সোমাটোস্ট্যাটিন হরমোনটা ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন হরমোনটা ক্ষরণ করার মাধ্যমে সে হচ্ছে আলফা এবং বিটা কোষের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। এবং তারপরে সবার শেষে হচ্ছে গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওর কাজ হচ্ছে অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, ঠিক আছে। আমাদের একটা সময় আমরা হচ্ছে যখন পরিপাক ঘটাই, তো কোনো না কোনো সময় গিয়ে আমাদের হচ্ছে অগ্নাশয় রসটা ক্ষরণ হতে বা অগ্নাশয় রস ক্ষরণে বাধা পেতে হয়। তারপরে হচ্ছে আমাদের পাকস্থলী থেকে যে খাদ্যগুলো আসতেছে সেগুলোর মানে যে গতি, সেগুলো স্লো হয়ে যেতে হয়। আমরা উপর থেকে যে খাদ্য গ্রহণ করছি এগুলো স্লো হয়ে যেতে, মানে আমাদের আসলে মানে পৃথিবীর মতোই আমাদের শরীরটাও এরকম, মানে কোনো না কোনো সময় তোমাকে থামতেই হবে। তুমি হচ্ছে অলওয়েজ দৌড়াচ্ছ, এটা কখনোই পসিবল না, তোমাকে কখনো না কখনো থামতে হবে। সেই থামাটার কাজটা করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদের জন্য ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা এই জিনিসগুলোও আমরা দেখবো আমাদের প্রত্যেকটা ক্লাসে। এই সব জায়গা হচ্ছে আমাদের এখানে দেখো একটা জিনিস আছে যে আমাদের ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল। এটার মানে হচ্ছে আমাদের যে অন্ত্র আছে বা আন্তরিক গ্রন্থি আছে, সেই আন্তরিক গ্রন্থির কয়েকটা কোষ বা হচ্ছে কয়েকটা গ্রন্থির নাম আমরা হচ্ছে এখান থেকে মনে রাখার চেষ্টা করব। সো অনেক সময় দিয়ে দেয় যে আমাদের নিচের কোনটি আন্তরিক গ্রন্থির কোষ নয়, ঠিক আছে। সো এই কারণে আমরা এটা পড়ার চেষ্টা করবো। যেমন ব্রুনাইতে ব্রুনার গ্রন্থি, তারপরে হচ্ছে ব্রাশ ফায়ার ব্রাশ কোষ, আর্লি মানে হচ্ছে আর্জেন্টাফিন কোষ, ঠিক আছে। তারপরে হচ্ছে লি মানে হচ্ছে লিভার কোন কোষ, প মানে হচ্ছে প্যানেত কোষ বা প্রাণের প মানে হচ্ছে প্যানেত কোষ, এবং গ্যালোর গ হচ্ছে গবলেট কোষ। আশা করি ব্যাপারটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে যখন এটা দেখবার একবার, ঠিক আছে। আচ্ছা, শর্করা পরিপাক, তারপরে হচ্ছে আমাদের প্রোটিন পরিপাক, লিপিড পরিপাক, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো। আশা করি খুব সুন্দর মতো এগুলো শেষ করতে পারবো আমরা। আচ্ছা, এখন এই জায়গাটা হচ্ছে তোমাদেরকে তখন দেখানোর কথা বলতেছিলাম। দেখো আমাদের হচ্ছে এই যে তোমাকে বলছিলাম যে আমাদের রক্তনালীর সাথে যত বেশি কোনো একটা কিছু কানেক্টেড, ওই জায়গাটায় সব থেকে বেশি শোষণ হয়। সো আমাদের এই যে ডিউডেনাম, এই ডিউডেনামটা মনে করো এখান থেকে শুরু হয়, ঠিক আছে, এখান থেকে শুরু হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে এরকম করে হচ্ছে কাহিনী করে, তারপরে হচ্ছে তোমার এই যে বৃহদন্তে পৌঁছায়। সো এই যে তিনটা অংশ, এখানে কয়টা অংশ? ডিউডেনাম, যেটা হচ্ছে ইউ আকৃতির, এই যে ইউ আকৃতি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে জেজুনাম, তারপরে হচ্ছে ইলিয়াম। সো জেজুনামের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, আর এই যে ইলিয়ামের হচ্ছে 3/5 কিসের 3/5? 6 থেকে 7 মিটারের। ওকে, সো এখন
এই যে 6 থেকে 7 মিটারের 3/5 এটার পরিমাণটা বেশি হওয়ার কথা, কিন্তু এটার পরিমাণ বেশি হলেও এটা হচ্ছে নাড়িভুঁড়ি, এটাই হচ্ছে আমাদের সেই নাড়িভুঁড়ি, এবং এটা হচ্ছে অনেক বেশি পেঁচানো থাকে। সো অনেক বেশি পেঁচানো থাকার কারণে এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রক্তনালীর সাথে কানেক্টেড হতে পারে না। কিন্তু আমাদের এই যে অংশটা যেটা হচ্ছে আমাদের জেজুনাম, ও হচ্ছে খুব বেশি পরিমাণে রক্তনালীর সাথে কানেক্টেড হতে পারে। সো খুব বেশি পরিমাণে রক্তনালীর সাথে কানেক্টেড হতে পারার কারণে এটা হচ্ছে এটা হচ্ছে কি বেশি শোষণ করতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জেজুনামের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা দেখি যে ওর ক্ষেত্রে শোষণটা সব থেকে বেশি হয়। এখন একটু আমার সাথে আসো যে ডিউরেনামে হচ্ছে আমাদের পরিপাক হয়, শোষণ এর শুরু হয়, ঠিক আছে, শোষণের শুরু হয় আমাদের জেজুনামে পরিপাক হয় না, কিন্তু শোষণ সর্বাধিক হয়। শোষণ কি সর্বাধিক, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইলিয়ামে পরিপাক হয় না, কিন্তু বাকি যে শোষণটুকু আছে সেই শোষণটা এখানে ঘটে, ঠিক আছে, বাকি শোষণ। সো এই হচ্ছে আমাদের যে শোষণের ব্যাপারটুকু, মানে তোমাদের ক্ষেত্রে শোষণের এতটুকুই যথেষ্ট, গেল এইটুকু। তারপরে হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই। আরে এই জায়গাগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যদি ইনকেস দরকার হয় এটা হচ্ছে আমি তোমাদেরকে আরও সাজাই দিব। আপাতত তোমাদেরকে আসলে দেখাতে যাচ্ছি আজকে যে আমরা আসলে কিভাবে পড়বো, ঠিক আছে। আমাদের সবগুলোই হচ্ছে এরকম করে করা, এরকম করে হচ্ছে আমাদের স্লাইড, এবং এই স্লাইডগুলো হচ্ছে আরও বেশি হচ্ছে তোমাদের জন্য সাস্টেইনেবল করা হবে, ঠিক আছে। তো এটারই একটা গ্লিমস তোমাদেরকে আমরা আজকে আসলে দেখাচ্ছি। দেখো, তো এরকম করে আসবে। তারপরে হচ্ছে আমরা একদম বিএমআই একদম শেষ পর্যন্ত আমরা কিছুই বাদ দিব না, ঠিক আছে। যেমন এখানে একটা জিনিস আছে, দেখো এক সেকেন্ড দাঁড়াও, এই যে হাইপারটেনশন, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে। এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আপডেট করা হয়নি, আচ্ছা সমস্যা নেই, আপডেট করে নিব। সো এখানে আমাদের কয়েকটা জিনিস ঘটে, কি ঘটে দেখো আমি তোমাকে বলি, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এখানে টাইপ 2 ডায়াবেটিস ঘটে, তার মানে টাইপ 1 না, ঠিক আছে। আবার আমাদের এখানে অস্টিও আর্থাইটিস ঘটে, ঠিক আছে, অস্টিও আর্থাইটিস ঘটে, অস্টিওপোরোসিস না, ঠিক আছে, অস্টিওপোরোসিস না। আবার আমাদের এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ঘটে, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ঘটে। মায়োকার্ডিয়াল মানে হচ্ছে আমাদের পেশি যখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা ঘটে, কিন্তু আমাদের এখানে কোনো প্রকার হার্ট ফেলিয়ার ঘটে না, ঠিক আছে। আবার আমাদের হচ্ছে এখানে কি স্ট্রোক ঘটে, হাইপারটেনশন ঘটে, হাইপো ঘটে না, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আরও অনেক ইফেক্টিভ ওয়েতে আমরা চেষ্টা করবো শিখতে, ওটা হচ্ছে আপডেট করা হয় না, মানে কেন জানি এটা আপডেট আসে না আজকে। সো এই হচ্ছে আমাদের এরকম আরও অনেকগুলো জায়গা আছে। সো এখানে একটু ধরাই দিলাম যে আমাদের অনেক সময় পরীক্ষায় তোমাকে এমনভাবে দিবে তুমি এত ক্লোজ যে তুমি বুঝতেই পারবে না। সো এই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব, যেমন এখানে টাইপ 2 ছিল কিন্তু টাইপ 1 কিন্তু না, আবার এখানে অস্টিওপোরোসিস না, এরকম অনেকগুলো জায়গা আছে, এই জায়গাগুলো তোমাদেরকে ইনশাল্লাহ ধরাই দিব, ঠিক আছে। আচ্ছা, আপাতত আজকে যে দুইটা ধরাই দিলাম এটা আপাতত একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এখন দেখো আমাদের বেশ কিছু নাম এবং বিশেষ নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সো প্রথমে দেখো টায়ালিনের আরেক নাম হচ্ছে সালাইভারি অ্যামাইলেস, তারপরে আমাদের অগ্ন্যাশয় নালীর আরেকটা নাম হচ্ছে উইসাং নালী, ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে উইসরাং নালী। তারপরে আন্তরিক গ্রন্থির আরেকটা নাম হচ্ছে ক্রিপ্ট অফ লিভারকুন। আমাদের আন্তরিক রসের আরেকটা নাম যেটা তখন বলছিলাম সাক্কাস ইন্টেরিকাস, কি বলছিলাম সাক্কাস ইন্টেরিকাস। আবার অক্সেন্টিক কোষ, এটার বিশেষ নাম কি প্যারাইটাল কোষ। তারপরে জাইমোজেনিক কোষের বিশেষ নাম কি পেপটিক বা চিফ কোষ। তারপরে স্নায়বিক পর্যায়ে এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকা, হরমোনের স্নায়ুতন্ত্রের ভূমিকা, আমি বলতে চাচ্ছি যে যান্ত্রিক পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, তার একটা পর্যায় আছে স্নায়বিক পর্যায়, সেটা হচ্ছে সেফালিক পর্যায়। তারপরে আমাদের কোলেসিস্টোকাইনিন, এটা হচ্ছে একটা হরমোন, এটার ভিন্ন নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এটা যখন হচ্ছে আমাদের প্যানক্রিজ বা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়ের উপরে কাজ করে তখন সেটাকে আমরা বলি প্যানক্রিওজাইমিন। তারপর হচ্ছে অ্যান্টেরোগ্যাস্ট্রন, এটা হচ্ছে আমাদের একটা হরমোন, এটাকে আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ঠিক আছে। সো এরকম বেশ কিছু নাম আছে। এরপরে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় এনজাইম। তো নিষ্ক্রিয় এনজাইমের ক্ষেত্রে দেখো যে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোরেনিন এবং পেপসিনোজেন, এটার মধ্যে কমন জিনিস দেখছো যে হয় শেষে জেন থাকবে না হলে প্রথমে প্রো থাকবে, তাহলেই বুঝবো যে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় এনজাইম। তো এখন এই যে ট্রিপসিনোজেন এটাকে সক্রিয় করে হচ্ছে অ্যান্টেরোকাইনেজ এবং সক্রিয় রূপটা হচ্ছে ট্রিপসিন। আবার আমাদের কাইমোট্রিপসিন এটাকে সক্রিয় করে হচ্ছে ট্রিপসিন এনজাইম নিজে, তখন হয় এটা কাইমোট্রিপসিন। আবার হচ্ছে প্রোরেনিনটা পরিণত হয় কিসে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় রেনিনে, তোমরা এটা সবাই জানো। এবং সব থেকে কমন যেটা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় আমাদের পেপসিনোজেন এনজাইম পেপসিনে রূপান্তর হয়। সো এইরকম করে আমরা হচ্ছে আমাদের এই পুরো সেশনে 2023-24 সেশনে আমরা
সম্পূর্ণ দেখছো আজকের ক্লাসটা কিন্তু আচ্ছা যদি আমাদের সাথে বিগত বছরের কোনো স্টুডেন্ট থাকো তারা একটু বলবা যে আজকের ক্লাসটা কি গত বছরের থেকে কতটুকু আপডেটেড বা হচ্ছে গত বছরের স্লাইড বলো কিংবা গত বছরের তথ্য বলো সব কিছু মিলে কতটুকু আপডেটেড এটা হচ্ছে তোমাদের থেকে আমরা এখন একটু জানতে চাবো। একই সাথে হচ্ছে আমরা পরবর্তীতে তোমাদের কাছে হচ্ছে কি বলে এটাকে একটা মানে আমরা হচ্ছে প্রত্যেক ক্লাস শেষে আমাদের হচ্ছে দেয়া হয় আর কি একটা ছোট্ট কেন বলতেছি মানে হচ্ছে আমাদের একটা রিভিউর জন্য তোমাদেরকে হচ্ছে একটা গুগল ডক্স দেওয়া হবে বা হচ্ছে গুগল ফর্ম দেওয়া হবে এবং তোমরা সেখানে অবশ্যই মেনশন করবা যে ভাইয়া এইখানে হচ্ছে কমতি ছিল কিংবা হচ্ছে এখানে একটু বেশি কথা বলে ফেলছেন। সো এইসব জায়গাগুলো হচ্ছে আমরা তোমাদের থেকে নেই। সো তোমাদের যারা হচ্ছে আমাদের পুরাতন স্টুডেন্টস আছে তারা হচ্ছে যদি কেউ করে থাকো তাদের থেকে হচ্ছে আমরা নিব এইটুকু আপডেট যে আসলে আমাদের কতটা আপডেটেড হয়েছে। হ্যাঁ, সো আমি নিজে তো বুঝতে পারতেছি আসলে কতটা আমাদের আপডেটেড হয়েছে এবং এই আপডেটটা আসলে চলতে থাকবে। কারণ হচ্ছে আমরা গত বছর হচ্ছে 2টা এমসিকিউ শর্ট পাইছি। কীরকম শর্ট? যেটা হচ্ছে যে আমাদের মনে হয়েছে যে এই জায়গাটা আমাদের আরও বেশি ডেভেলপ করা প্রয়োজন, আরও বেশি ডেভেলপ আমরা করতে পারবো। তো সেই জায়গাটা যেন আমরা হচ্ছে ধরতে পারি, অর্থাৎ এবছর আমরা 10/10 এটা হচ্ছে আমরা একদম নিশ্চিত করবো। এটা তোমাদেরকে আমরা কথা দিতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা 8টা এমসিকিউর মধ্যে সম্ভবত আমাদের 4টা এমসিকিউ ছিল ডিরেক্ট বলতে আমরা হচ্ছে যে আমাদের পড়ানোর মধ্যে ধরি নেই, পড়ানোর মধ্যে কি যে এরকম ক্লাসের মধ্যে ধরি নেই, জাস্ট হচ্ছে আমাদের 1200 এমসিকিউ ছিল, সেই 1200 এমসিকিউ থেকে আমরা হচ্ছে পেয়েছি ইনশাল্লাহ, ঠিক আছে? সো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এবার চেষ্টা করবো যে আমাদের 10/10 এবং শেষ মুহূর্তে যে এমসিকিউর জন্য তোমাদেরকে দিব, শেষ মুহূর্তে এবছরও তোমাদের হচ্ছে 1200 এমসিকিউ দিব ইনশাল্লাহ। সো সেই 1200 এমসিকিউ মানে হচ্ছে প্রত্যেক বছরই আমরা হচ্ছে এটা প্রোভাইড করবো। সো সেই 1200 এমসিকিউর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো যে এবার আরও বেশি বেটার করতে এবং আরও বেশি হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট করতে, যেটা দিয়ে তোমরা হচ্ছে কি বলতে পারি যে কমন তোমাদের মিলবেই এমন একটা সিচুয়েশন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সারসংক্ষেপ এবং এই ক্লাসটুকুর মাধ্যমে আমরা হচ্ছে আসলে বোঝার চেষ্টা করলাম যে আসলে আমরা এবছর কীভাবে পড়বো এবং তোমাদের আসলে কীভাবে পড়া উচিত। আমি কিন্তু সব জায়গায় তোমাদের জন্য টাস্ক করি নাই, দেখছো? তোমরা যদি হচ্ছে আমার ক্লাসটা সম্পূর্ণ করে থাকো দেখবে যে আমি কিন্তু সবটা জায়গায় টাস্ক করি নাই। কারণ হচ্ছে যেই সব জায়গা আমার তোমাকে বোঝানোর কথা সেই সব জায়গায় তোমাকে বোঝাতে হবে, বাকি জায়গাগুলো তোমাকে একটু প্রতিদিন দেখতে হবে যে এই জায়গাটা কী লেখা আছে একটু পড়ে দেখি, ঠিক আছে? এই জায়গাটা কী লেখা আছে একটু পড়ে দেখি। সো কনসেপ্ট যখন তোমার ক্লিয়ার থাকবে তুমি পড়তে বাধ্য, তোমার মনে এমনিতেই হচ্ছে একটা স্পৃহা জাগবে যেন তুমি হচ্ছে পড়তে পারো, ঠিক আছে? সো সায়রামণি বলছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগলো ক্লাস, ধন্যবাদ। তোমরা যদি হচ্ছে কেউ এখনও ভর্তি না হয়ে থাকো আমাদের সাথে, অবশ্যই তোমাদেরকে আসলে আমি বলবো যাদের হচ্ছে, কেননা আমি ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে খুব একটা বেশি পুশ করি না যে তোমরা ভর্তি হও কি হও না, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নিজের উপর। বাট সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে অনেক বেশি পুশ করি এজন্য কারণ হচ্ছে তাদের এটা শেষ সুযোগ বা হচ্ছে থার্ড টাইমারদের জন্য এটা শেষ সুযোগ। সো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সবথেকে বেশি বেস্ট হবে যে তুমি যখন একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকবা, ঠিক না? সো পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকতে হলে আমাদের আসলে যেই আমরা হচ্ছে সবসময় তোমাদেরকে নির্দিষ্ট একটা দ্বারা হচ্ছে তোমাদেরকে করি, ঠিক আছে? আমাদের সেকেন্ড টাইমার বলো, থার্ড টাইমার বলো, ফার্স্ট টাইমার বলো, এটা যেটাই হোক না কেন। সো এই ব্যাপারটাকে নিশ্চিত করতে তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে খুব দ্রুত এটাই ভর্তি হয়ে যাও। এবং তোমরা জানো যে তোমরা হচ্ছে ভর্তি হলেই আমাদের সাথে যথেষ্ট পরিমাণে বই পাবা এবং তো এবার দেখতেই পাচ্ছ তোমাদের সম্ভবত সামনেই চলে আসতেছে 10টা প্রিন্টেড বই, 150টি লাইভ ক্লাস, 200টি হচ্ছে লাইভ এক্সাম, মানে হচ্ছে একদম সরাসরি তোমরা হচ্ছে দিতে পারবে। এবং অবশ্যই তোমরা জানো যে আমাদের অ্যাপ আছে এবং অ্যাপের মাধ্যমে কিন্তু সব থেকে বেস্ট প্রিপারেশনটা তোমরা নিতে পারবা ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা এখানেই এন্ড করবো বা হচ্ছে এখানেই টানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের আগামীকালকে হচ্ছে আমাদের 31 তারিখ 31 মে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। আমাদের পরবর্তী যেই ব্যাচটা আছে বিগত বছরের ধারাবাহিকতায়, সাফল্যের ধারাবাহিকতায় ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করবো আমাদের হচ্ছে এবার 960 প্লাস হচ্ছে আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত হচ্ছে জাস্ট আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে? আরও হয়তো বা অনেকে আছে, বাট এখন পর্যন্ত হচ্ছে 960 প্লাস হচ্ছে আমাদেরকে জানিয়েছে। এটা ইনশাল্লাহ সামনের বছর আমরা ক্রস করবো, 1000 তো ক্রস করবো, এটা হচ্ছে 1500-2000-এর দিকে আমরা নজর রাখবো, ঠিক আছে? অলরেডি আমরা হচ্ছে একটু লোভী, কীরকম লোভী যে আমাদের হচ্ছে এই নাম্বারটা হচ্ছে আমরা একটু চেষ্টা করি অলওয়েজ বাড়ানোর জন্য। সো আশা করি তোমরা হচ্ছে আমাদের সেই পথযাত্রায় যুক্ত থাকবা এবং তোমাদেরকে আমরা হচ্ছে নার্সিং ইনস্টিটিউটের যেই ক্যাম্পাস আছে সেখানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।